বাবা, আমি রাসেল ছাড়া বাঁচতে পারবো না, সেটা কেন বোঝো না? আমার মুখে মুখে কথা বলিস ফাজিল মেয়ে। বাবা, তুমি একে মারো, কাটো আর যাই করো না কেন, তবুও আমি রাসেলকে ভুলতে পারবো না। এটা কি তোর শেষ কথা? হুম, এটাই আমার শেষ কথা। আমি মরলেও রাসেলের সাথে মরবো, আর বাঁচলেও রাসেলের সাথেই বাঁচবো। বেঁচে থাকার একমাত্র সম্বল রিকশাটা নিয়ে বসে আছি পাড়ার এক মোড়ে। রাস্তায় তেমন কেউ নেই। কথাটা বলতে একটা ছেলে এলো। এই ছোট লোক, যাবি? ছোট লোক কথাটা শুনে একটু খারাপ লাগলো। আমি রিক্সা চালক আর গরিব বলে কি ছোট লোক? আপনারাই বলেন, মানবতা আজ কোথায় দাঁড়িয়ে? 1 কেজি দুঃখকে বাম পকেটে রেখে বললাম, যাব। কোথায় যাবেন ভাইয়া? তুই চল, আমি বলছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তারপর আমি রিক্সা চালানো শুরু করলাম। রিক্সা চালাতে চালাতে রাস্তা ফুরিয়ে আসছে, অথচ আমার পরিচয়টা আপনাদের দেওয়ার কথা মনেই নেই। চলেন, এখন যেহেতু মনেই পড়ে গেছে তাই বলে দিয়ে দিই। আমি রাসেল, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি। গরিব মানুষের পেটের ভাত জোগাড় করতে পারি না, তাহলে লেখাপড়া কিভাবে করব বলেন? তাই আর পড়াশোনা করে ওঠাও হয়নি, কারণ আমার বাবা মা মারা গেছে সে 8 বছর আগে। তখন আমার বয়স 11। সে 11 বছর বয়স থেকে রিক্সা চালাই। এখন আমার বয়স 19। আমার একটা ছোট্ট বোনও আছে। এখন সে 9ম শ্রেণীতে পড়ালেখা করে। বোনের পড়ালেখার খরচ আর নিজের খরচ, সংসার সব কিছুর জন্য আজ আমি রিক্সা চালক। বাবার সম্পত্তি বলতে কিছুই নেই, আছে শুধু এই বাড়িটা আর এই রিক্সাটা, যেটা এখন আমার জীবনের মরণের সাথী। অনেক তো ফটর ফটর করলাম, এবার চলুন গল্পে ফেরা যাক। এত সময় ধরে রিক্সা চালাচ্ছি, কিন্তু লোকটা কিছুই বলছে না। কোথায় যাবে? প্রায় 25 মিনিট পর একটা বড় বাড়ির সামনে এসে এই ছোট লোক, এখানে দাঁড়া। লোকটি যখন দাঁড়াতে বলল, আমি সেইখানে দাঁড়ালাম। তারপর লোকটি ভাড়ার টাকা দিয়ে চলে গেল। আমিও আর সেইখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমার অন্য ভাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু পথ আসতেই একটা মেয়ে দাঁড় করালো। বয়স আনুমানিক 14-15 হবে। সে আমার কাছে এসে বলল, ভাইয়া, আমাকে একটু স্কুলে দিয়ে আসেন। ওকে বোন, বসো। মেয়েটি বসার পর আমি স্কুলের দিকে রওনা দিলাম। প্রায় 15 মিনিট পর স্কুল আসলাম। মেয়েটি নামিয়ে দিয়ে আবারও অন্য ভাড়ার সন্ধানে গেলাম। আস্তে আস্তে দুপুর হয়ে গেল। দুপুর 1:35। আমি বাড়িতে আসলাম। এসে দেখি বোন আমার জন্য অপেক্ষা করছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার বোনের নাম বৃষ্টি। ভাইয়া, আমার পরশু এক্সাম, তাই 1000 টাকা লাগবে, না হলে স্যারেরা এক্সাম হলে ঢুকতে দেবে না। আমি তো রীতিমতো বৃষ্টির মুখে এক্সাম শব্দটা শুনে অবাক। হে বৃষ্টি, এই এক্সামটা আবার কি? খায় না গায়ে মাখে? আরে গাধা, এক্সাম মানে হলো পরীক্ষা, আর 1000 টাকা না দিলে আমাকে পরীক্ষার হলে বসতে দিবে না। সেটা বলবি তো আগে। আমি তো মূর্খ একটা মানুষ, এক্সাম মানে বসি নাকি আমি? ওই জন্যই কতবার বলেছি আমার কাছে প্রতিদিন পড়তে বসবি, কিন্তু কে শুনে কার কথা। আচ্ছা বাবা, হয়েছে। কালকে যখন রিক্সা নিয়ে বের হব তখন দিয়ে যাব। এখন যা, গোসল করে আয়, ভাত খাবি, অনেক ক্ষুধা লেগেছে তোর জানি। আচ্ছা যা, তুই ভাত বেড়ে রেডি কর, আমি গোসল করে এক্ষুনি আসতেছি। আর গামছাটা দে তো। তারপর বোন একটা গামছা এনে দিল। আমি চলে গেলাম কলের পাড়ে। ঝটপট গোসলটা সেরে নিলাম। কল পড়াটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই গোসল করে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই হিয়ার সাথে দেখা। হিয়া হচ্ছে আমার বন্ধু ছোটবেলা থেকেই। এখন অবশ্য তাকে আমি বন্ধু বলি না, কারণ একদিন আমি ওকে নাম ধরে তুই করে রেখেছিলাম ওর বাড়িতে গিয়ে। আর তুই করে ডাকার কারণে হিয়ার মা আমায় অনেক কিছু শোনায়। তোর মতো মূর্খ অশিক্ষিত একটা ছেলে হয়ে আমার শিক্ষিত মেয়েকে কিনা তুই করে বলিস? হারামজাদা, আপনি করে বলবে। সেদিন থেকে আমি আর বন্ধু ভাবি না, আমি ওকে আপনি করেই বলি। হঠাৎ হিয়া আমাকে বলল, ওই রাসেল, কোথায় যাস? বাড়িতে। কথাটা বলে সেইখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝটপট বাড়িতে চলে এলাম। আসলে হিয়া আমাকে বন্ধু ভাবে, কিন্তু ওর মায়ের কথা আমি ওকে বন্ধু ভাবলেও প্রকাশ করি না। যাই হোক, বাড়িতে আসার পর
শরীরটা গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিলাম। তারপর রেডি হয়ে খেতে এলাম। বোন খেতে দে তাড়াতাড়ি, অনেক ক্ষুধা পেয়েছে। ভাত তো বাড়াই আছে, বস আমি আসছি। তুই এখনো খাসনি কেন? কতবার বলেছি আমায় আসতে দেরি হয়, তুই আগে খেয়ে নিবি। তোকে ছাড়া কখনো আমি খেয়েছি? আচ্ছা হয়েছে, তাড়াতাড়ি বস, আমি আজ নিজ হাতে তোকে খাওয়াই দিব। তারপর আমি বোনকে আর বোন আমাকে খাওয়াই দিতে লাগলো। দুজনেই চোখ দিয়ে জল বেরাচ্ছে। আমি মনে মনে ভাবছি, সবার বোন কত ভালো ভালো খাবার খায়, আমি এক হতভাগা ভাই যে কিনা নিজের বোনকে একটু ভালো খাবারও দিতে পারি না। চোখের কোণে জল যেন সরছেই না। ওইদিকে বৃষ্টি ভাবছে, আজকে যদি আমার মা বাবা এই পৃথিবীতে থাকতো, তাহলে আমার ভাইও অন্য সবার মতো অনেক পড়াশোনা করতে পারত, এত কষ্ট করতে হতো না। হে আল্লাহ, এমন কেন করলে আমাদের সাথে? হে পাগলে বোন আমার, কান্না করছিস কেন? না ভাইয়া, ও কিছু না, আসলে চোখে পোকা পড়েছে, তাই চোখে পানি। বোন, আমি সব বুঝি। আমি সবার মতো চাকরি করি না, তাই তোকে ভালো খেতেও দিতে পারি না। কি করব বল, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করি। কান্না করিস না বোন, আমি এবার থেকে আরও 2টা ঘন্টা বেশি রিক্সা চালাবো, তবুও তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না। একদম বেশি কথা বলবি না। আমি কি তোকে কখনো বলেছি যে আমি কষ্টে আছি? কখনো বলেছি বল? তা বলিসনি কিন্তু। কোনো কিন্তু নয়, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। আচ্ছা ঠিক আছে। তারপর হাত মুখ ধুয়ে নিলাম। তারপর একটু বসার পর আবার রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর একজন বলল, এই জায়গায় যাবে? আমি রিক্সাটা তার কাছে থামিয়ে বললাম, যাব, বসো। বসো তো, আমি কিন্তু 40 টাকা দিব। আসলে দাদা, আপনি যেখানে যাবেন সেইখানকার ভাড়া তো 50 টাকা। আমি 40 টাকা দিব, যেতে হলে বলেন, না হলে ছাড়েন। না বাবা, বসে থাকার চেয়েও এই 40 টাকার ভাড়া মারলে তাও পকেটে আসবে মনে মনে। আচ্ছা, আমি আপনাকে 40 টাকায় নিয়ে যাব, বসে বসুন। লোকটি বসার পর আবার রিক্সা চালানো শুরু করলাম। প্রায় 20 মিনিট পর লোকটার বলার ঠিকানায় এসে পৌঁছালাম। লোকটি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে চলে গেল। আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় এসে নতুন প্যাসেঞ্জারের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ কোথা থেকে যেন হিয়া এলো, এসে বলল, এত তাড়াতাড়ি বাড়িতে? চল, দেখছিস না সন্ধ্যা হয়ে এলো। আচ্ছা চলুন। তারপর হিয়াকে নিয়ে বাড়িতে এলাম। আসার সাথে সাথে হিয়া রিক্সা থেকে নেমে আমার পকেটে কিছু টাকা মানে ভাড়া গুঁজে দিয়ে চলে গেল। আমি মানা করা সত্ত্বেও জোর করে দিল। আমার বাড়ি আর হিয়ার বাড়ি পাশাপাশি আগে বলেছিলাম, তাই আমিও বাড়ি চলে এলাম। ভাইয়া, আজকে সকালে আসলি? হিয়া কোথায় যেন গিয়েছিল, ওকে নিয়ে আসলাম, তাই আমিও বাইরে চলে আসলাম। আসলে আমি তো এমন সময় বাড়িতে আসি না, তাই বৃষ্টি উপরের কথাগুলো বলল। ভালো করেছিস। এখন যা, গিয়ে হাত মুখ ধুয়ে আয়, নাস্তা খাবি। নাস্তা কই পাইলি? হিয়া আপু দিয়ে গেছে। আচ্ছা বলে হাত মুখ ধুয়ে এসে নাচ থেকে টিভি দেখছি। এমন সময় কোথা থেকে জানি হিয়া আসলো, এসেই টিভিটা বন্ধ করে দিল। এই আপনি টিভিটা বন্ধ করলেন কেন? তোর মতো মূর্খকে নিয়ে আমি আর পারি না। তোকে মানুষ করতে হবে, যা তাড়াতাড়ি বই পড়। বৃষ্টি, বোন আমার, আদর্শলিপি বইটা নিয়ে আসো তো, তোমার ভাইকে একটু মানুষ করি। আদর্শলিপি? হ্যাঁ, আদর্শলিপি। তোর মূর্খ ভাইকে আবার প্রথম থেকে সব শেখাতে হবে। কিন্তু আমি তো একটু পড়াশোনা জানি। কত জানিস তত আমার জানাই আছে। এই যে ম্যাডাম, আমি মূর্খ না, আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি। বাবা, ক্লাস 5 পর্যন্ত পড়েই মনে হচ্ছে বিদ্যাসাগর হয়ে গেছে। আচ্ছা, তাহলে অ আ হর্ষই দীর্ঘই পড় দেখি। ও আ হস্যাই দীর্ঘাই দেখলেন, আমি পড়তে পারি। ভাইয়া, তুই অ আ পড়তে জানিস? কেন জানবো না? আচ্ছা ভাইয়া, তুই ক খ গ খ পড়তে পারিস? পারি তো, কিন্তু উচ্চারণগুলো করতে পারি না। কেমন কেমন জানি, কারা যে এইসব তৈরি করেছিল। উচ্চারণ করতে পারবে না, আবার বসে পড়তে পারে। বই ধর। কি মেয়ে রে বাবা, কথায় কথায় ধমক দেয়। আমি বুঝি ভয় পাই? ছোট্ট একটি নিরীহ ছেলে আমি। তারপর ওরা দুজন আমাকে অনেকক্ষণ পড়ালো, আমি অনেক কিছু শিখলাম।
এখন রাত 9:30। হিয়া বাড়ি চলে গেল। আমি আর বোন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বৃষ্টির আগেই আমি ঘুম থেকে উঠে ফিরে এসে রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম। আজকে আর বেশি দাঁড়াতে হলো না। পিছন থেকে কে যেন ডাকছে। আমি পিছনে তাকাতেই তো অবাক, কারণ এ তো হিয়ার বাবা। এই রিক্সা বড় বাজার যাবি? জামু, আপনি উঠে বসেন। হিয়ার বাবা কোনো কথা না বলে রিক্সায় উঠে বসলো। আমিও নির্দিষ্ট গতিতে রিক্সা চালাতে শুরু করলাম। হঠাৎ, কিরে, তোকে আজকাল আমার মেয়ের সাথে বেশি দেখছি কেন? ঘটনা কি? না কিছু না তো। হিয়া ম্যাডাম আমাদের বাড়িতে এমনিতেই আসে, আর যখনই রিক্সা চালায় তখনই আমার সাথে তো রাস্তায় তাকে দেখাবেনি, কারণ রিক্সা করেই তো কোথাও যেতে হয়। সেটা বুঝলাম, কিন্তু যদি খারাপ কোনো মতলব থেকে থাকে তাহলে মন থেকে ঝেড়ে ফেলে দে, না হলে তোর লাশকেও নর্দমায় খুঁজে পাবে না। এই এসে গেছি, থাম। আমি মনের মাঝে একটু ভয়ের চিন্তা নিয়ে রিক্সা থামালাম, কারণ তার গন্তব্যস্থলে এসে গেছি। এই নে তোর ভাড়া। স্যার, আমার কাছে তো খুচরা নেই, আপনি একটু খুচরা দিন, মাত্র বের হয়েছি, আর আপনি আমার আজকের প্রথম প্যাসেঞ্জার। তোদের মতো ছোট লোকদের নিয়ে এক হয়েছে চালা। এই নে ধর টাকা। আজ এই ছোট লোকগুলো আছে বলেই আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারছেন। আমার মতো হাজার রিক্সাওয়ালাও আছে বলে আপনারা বাইরে চলাচল করতে পারছেন। হিয়ার বাবা কিছু না বলে হনহন করে চলে যায়। আমিও আর সেইখানে দাঁড়িয়ে না থেকে আবার অন্য ভাড়ার খোঁজে চলে আসি। এভাবে অনেক সময় ভাড়া মারার পর দুপুরে বাসায় আসলাম। বাসায় এসে দেখি বৃষ্টি আর হিয়া বসে আছে, কথা বলছে। ভাইয়া তুই এসেছিস? যা হাত মুখ ধুই আয়, আমি ভাত দিচ্ছি। আপু তুমিও আমাদের সাথে খাও, ভালো কিছু না হলেও শুটকি ভর্তা তো দিতে পারবো। শোন বৃষ্টি, আমার কাছে শুটকি ভর্তা অনেক দামি খাবার, বুঝলি? আমিও খাবো না, রেডি কর। বৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে হিয়ার এমন মিষ্টি মন মাতানো কথা শুনে। আচ্ছা এসো বসো। আমি হাত মুখ ধুয়ে এসে বসে পড়লাম, কিন্তু হিয়া শুধু বারবার আমার দিকে তাকাচ্ছে। ঘটনা কিছু বুঝতে পারলাম না। সে যাই হোক, খাবার খেয়ে উঠে একটু বসে আছি। বিকালে আমার সাথে একটু ঘুরতে যাবে প্লিজ? আমি তো অবাক, এ মেয়ে বলে কি? আমার মতো একটা রিক্সা চালক নাকি তার মতো সুন্দরীর সাথে ঘুরতে যাবে? মনে মনে এই, আপনার মাথা ঠিক আছে তো? হুম, ঠিক আছে। আর বিকালে আমি রেডি হয়ে বসে থাকবো, যদি না যাও তাহলে দেখতে পারবে 1 মণ তুলোই বেশি নাকি 1 মণ রড। বলেই হিয়া চলে গেল। আমি ভাবছি, কি বলে গেল হিয়া, যেখানে আমি জানি 1 মণ তুলা আর 1 মণ রড 1 সমান, তাহলে কেন বলল? ধ্যাত, ভেবে কাজ নেই, আমি বরং কাজে যাই। বৃষ্টি, আমি গেলাম, তুই দেখে শুনে থাকিস। ভাইয়া সাবধানে যাস, আর সঠিক সময়ে ফিরে আসিস, না হলে হিয়াপুর মায়ের একটাও মাটিতে পড়বে না। জানিস তো সে কতটা রাগী। আচ্ছা, তোরা আমাকে এত ভয় দেখাস কেন? আচ্ছা থাক, গেলাম বলে আমি চলে আসলাম রিক্সা নিয়ে। কাজ করে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি হিয়া আমাদের বাড়িতে সেজে গুজে বসে আছে, একদম পরি লাগছে। তাড়াতাড়ি রেডি হয়ে চলো। আমি কিছু বলতে পারলাম না, কারণ যেতে মানা করলে আমার উপর দিয়ে তুলো আর রডের হিসাবটা করবে। তাই আমি রেডি হয়ে আসলাম। চলো তাড়াতাড়ি। তারপর আমি রিক্সা করে হিয়াকে নিয়ে আসলাম একটা পার্কে। আচ্ছা, এখানে আসলেন কেন বুঝলাম না। তোমার কিচ্ছু বুঝতে হবে না, বুদ্ধ একটা। চলো ভেতরে যাওয়া যাক। হিয়া আমার হাত ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে দাঁড় করালো। এভাবে দাঁড়িয়ে থাকবে, একটুও নড়বে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। দেখলাম হিয়া তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা গোলাপ বের করে আমার সামনে হাঁটু গেড়ে। জানি না তোমাকে এই মনে জমা থাকা কথাগুলো কিভাবে বলবো। তোমার সাথে থাকতে থাকতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। সে ছোট্ট থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলিনি, আজ বললাম আই লাভ ইউ। কি মেয়ে রে বাবা, সারা জীবন দেখলাম একটা ছেলে মেয়েকে ভালোবাসার কথা বলে, আর এই মেয়ে নিজেই বলছে। আচ্ছা, এই যে বললেন আই লাভ ইউ, না কি যেন, এটার মানে কি? বুদ্ধ একটা। এই আমি কারে ভালোবাসতে গেলাম আর আই লাভ ইউ মানেও বোঝো না? বাবু, আই লাভ ইউ মানে হলো আমি তোমাকে ভালোবাসি। কি? আপনি আমাকে ভালোবাসেন মানে কি? কোথায় আপনি আর কোথায় আমি? এক সামান্য রিক্সাওয়ালা, আপনার সাথে আমার যায় না।
এত কথা আমি বুঝি না। আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না। দেখেন হিয়া ম্যাডাম, পাগলামো করবেন না। আমার আর আপনার এই প্রেম ভালোবাসা এই সমাজে মেনে নিবে না। আর আপনার বাবা জানতে পারলে তো আমাকে কেটে যমুনায় ভাসিয়ে দিবে। তুমি আমাকে ভালোবাসবে না, সেটাই তো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন বুঝতে পারেন না? আমার সাথে আপনার যায় না। তখনই হিয়া একটা চাকু বের করে ব্যাগ থেকে। এই এই, আপনি এটা কেন বের করতেছেন? তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে এই চাকু দিয়ে নিজেকে শেষ করে দিব। তোমাকে যদি না পাই তাহলে এই জীবন রেখে কি লাভ? আর আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভিতর যদি ভালোবাসা কথাটা না বলো, নিজেকেই শেষ করে দিব। হিয়া তার গলায় চাকু ধরে রেখেছে। কি জ্বালা! আপনারাই বলেন, আমার সাথে কি ওর মিল হবে? আমি যে ওকে পছন্দ করি না সেটা না, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের এই ভালোবাসাটা কেউ মেনে নেবে না। এ কেন বোঝে না? 2। এই এই, এক কথাই গেল অবাক হয়ে। তুমি যখন গভীর মন দিয়ে কিছু একটা চিন্তা করতেছিলে তখনই এক বলা শেষ হয়েছে। 3বার বলার আগে আমি ওকে টান দিয়ে বুকে টেনে নিলাম। আমিও তোমাকে খুব ভালোবাসি। কি বলতে পারিনি? আর একটু দেরি করলেই তো আমি গেছিলাম আল্লাহর কাছে। এমন পাগলামি কেন করো? যদি তোমার কিছু হয়ে যেত তখন আমি কি নিয়ে বাঁচতাম? আমার জান পাখি থাকতে আমার কিচ্ছু হবে না। এভাবে অনেক প্রেম আলাপ করলাম। বাসায় চলে আসলাম। বাসায় আসতে ভাইয়া, ভাবি কোথায় গেল? আমি তো অবাক। বৃষ্টি ভাবি কাকে বলছে? এই তুই পাগল হলি নাকি? ভাবিকে? আর ভাবি কোথা থেকে আসবে? ন্যাকা ষষ্ঠী, আমি মনে হয় কিছুই বুঝি না। হিয়া ভাবি আমাকে সব বলেছে, এবং তোকে কি করে রাজি করাতে হবে সেই প্ল্যানটাও আমারই ছিল। কি? তবে রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এভাবে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে পেরিয়ে গেল 1টি বছর। এখন আমার আর হিয়ার ভালোবাসার কথা সবাই জেনে গেছে। হিয়ার বাবা আমাকে দেখতেই পারে না। তোমার মেয়েকে বোঝা ভালো করে, ওই রিক্সাওয়ালার সাথে যেন না মেশে। আমি কিন্তু মেনে নিব না। আমি বোঝাতে বোঝাতে সব কথা ফুরিয়ে গেছে। এখন তোমার মেয়েকে তুমি বোঝাও, আমি পারবো না। বাবা, আমি রাসেল ছাড়া বাঁচতে পারবো না। সেটা কেন বোঝো না? আমার মুখে মুখে কথা বলিস ফাজিল মেয়ে। বাবা, তুমি একে মারো, কাটো আর যাই করো না কেন, তবুও আমি রাসেলকে ভুলতে পারবো না। এটা কি তোর শেষ কথা? এটাই আমার শেষ কথা। আমি মরলেও রাসেলের সাথে মরবো, আর বাঁচলেও রাসেলের সাথেই বাঁচবো। আজ থেকে মনে করব আমার কোনো মেয়ে নেই, আমি নিঃসন্তান। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যদি কখনো আমার বাড়িতে আসিস তো আমার মরা মুখ দেখবি। হিয়া কান্না করেই যাচ্ছে। হিয়ার বাবা হিয়াকে ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। বাবা দরজা খুলো, আমি কোথাও যাবো না, প্লিজ বাবা দরজা খুলো। এদিকে তুমি মেয়েটার সাথে এটা করতে পারলে ও কোথায় যাবে? একদম কথা বলবে না, আর ভুলেও ওর সাথে যোগাযোগ করা তো দূরে থাক, ওর নামও মুখে আনবে না। হিয়ার কথাগুলো স্পষ্ট শুনতে পাই দরজার কাছ থেকে। উঠে ধীরে ধীরে আমাদের বাড়িতে চলে আসে। আমি তখন মাত্র রিক্সা নিয়ে এসেছি। কি ব্যাপার হিয়া, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার হিয়া? কিছুই বলছো না যে? বৃষ্টিও কথা শুনে বের হয়ে আসে। ভাবি, তুমি কান্না করতেছো কেন? আমাদের কথা বাবা জেনে গেছে, আমাকে মেরেছে তোমাকে ভুলে যেতে, কিন্তু আমি মরতে রাজি, তোমাকে ভুলতে নই। তার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি যদি আর ফিরে যাই তাহলে তাদের মরা মুখ দেখতে হবে। হিয়ার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হিয়া দেখো, তারা তোমার উপর রাগ করে বলেছে, চলো আমি তাদের বুঝিয়ে রেখে আসি। তুমি আমাকে এক্ষুনি বিয়ে করবে। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? বুঝেছি, সব ছেলেরাই এরকম ভালোবাসবে ঠিকই, কিন্তু বিয়ের কথা বললেই মেয়ের মাথা পাগল হয়ে গেছে। আচ্ছা, ভালো থেকো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাব? এই জীবন রাখার তো আর কোনো উপায় নেই। ভাইয়ার কি হবে এখন? হিয়া চলো কাজী অফিসে, আমি এক্ষুনি তোমাকে বিয়ে করব। হিয়ার মুখে হাসির রেখা ফুটে ওঠে। আমি আর হিয়া কাজী অফিসে গিয়ে বিয়ের কাজ সম্পন্ন করে বাসায় আসলাম। ভাইয়া, তোরা এখানে বস, আমি আসতেছি। একটু আর বৃষ্টি হাতে করে একটু চিনি এনে আমাকে আর হিয়াকে খাওয়াই দিল। কি করবে, ঘরে তো আর মিষ্টি নেই। বৃষ্টি, তোমার চোখে জল কেন? ভাবি, ওই দিন যদি আমি তোমাকে বুঝ না দিতাম তাহলে তোমার জীবনে এমন অন্ধকার নেমে আসতো না। আরে পাগলি, কে বলেছে আমার জীবনে অন্ধকার? তুমি আর তোমার ভাই আমার জীবনে
এলইডি লাইটের মতো, বুঝেছো? কখনো অন্ধকার মনে হবে না। বৃষ্টি হিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হিয়া বৃষ্টিকে অনেক কিছু বলে শান্ত করে। ভাইয়া, তুই তো প্রতিদিন বারান্দায় থাকিস, আমি রুমে থাকি। আমি বলি তুই ভাবিকে নিয়ে রুমে থাক, আমি বারান্দায় থাকি। বৃষ্টির কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আজ আমার মা বাবা থাকলে হয়তো এভাবে কথা বলতো। বোন, তুই ভাবলি কি করে আমার কলিজাকে বারান্দায় রেখে আমি রুমে থাকবো? এতটা পাষাণ হৃদয়ের মানুষ তো ভাই না। তাহলে এখন কি হবে? একটাই রুম ঘরে। বৃষ্টি, তোমাকে কি মনে করেছো আমার একটুখানি খুশির জন্য তোমাকে দূরে ঠেলে দিব? এমন স্বার্থপর নই আমি। ভাবি, বোঝার চেষ্টা করো, আজকে তোমাদের বাসর রাত, আর এই রাত একটা নারীর জীবনে একবারই আসে। বৃষ্টি শোনো, বাসর রাত হয়তো জীবনে একবার আসে, কিন্তু স্বামী স্ত্রী চাইলে তাদের প্রতি রাত বাসর রাত হয়ে ওঠে, বুঝেছো? আমি আর তুমি ভেতরে থাকবো, আর তোমার মূর্খ ভাইয়া বারান্দায়। কি, আমাকে মূর্খ বলে অপমান করা হচ্ছে, তাই না? তুমি জানো না, এখন আমি নিজের নাম পুরো লিখতে পারি। এই কথা শুনে হিয়া আর বৃষ্টি হাসতে শুরু করে। শুনেছো বৃষ্টি, তোমার ভাই নিজের নাম পুরো লিখতে পেরে নিজের শিক্ষিত মনে করছে। ভাবি, আজ থেকে আমার আর তোমার মিশন এই গাধাটাকে মানুষ করে তোলা। ঠিকই বলেছো, আগে কিছু করতে পারিনি, এখন না পারলে না চামড়া তুলে নিব। এভাবে অনেক কথা বলতে বলতে রাতে ঘুমিয়ে। আজকে আমাদের বাসর রাত কীভাবে কাটলো সেটা আপনাদের কিন্তু অজানায় নয়। দোয়া করি আল্লাহ এমন বাসর রাত যেন কারোর জীবনে না দেয়, যে রাতে স্বামী এক জায়গায় আর বউ অন্য জায়গায়। সকালে আমার আগে ঘুম ভেঙে যায় হিয়া আর বৃষ্টির। আমাকে না ডেকে তারা ফিরে এসে নাস্তা তৈরি করে, যা বাজার আনা ছিল তাই দিয়ে। বৃষ্টি, তুমি রান্না করো, আমি বরং তোমার নবাব ভাইকে একটু জাগিয়ে আসি। যাও ভাবি। তখন হিয়া এসে দেখে আমি এখনো গভীর ঘুমে। হিয়া এসে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। বাহ, বলছা কিভাবে ঘুমাচ্ছে দেখো, মনে হচ্ছে কোনো চিন্তা নেই, একদম ইনোসেন্ট একটা বাচ্চা। এই বৃষ্টির ভাই, উঠো, অনেক বেলা হয়েছে। আমি হিয়ার ডাক শুনে একটু একটু করে চোখ মেরে দেখি হিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলেন আপনারা, হিয়ার সাথে একটু মজা করা যাক? হাজার হলো একটা মাত্র আদরের বউ আমার। আমি হিয়ার হাত ধরে টান দিলাম, সোজা হিয়া আমার উপর এসে পড়লো। এই, তোমার মনে কি শয়তানি বুদ্ধির উদয় হলো নাকি? সকাল সকাল কি শুরু করেছো? এমন করো কেন? রাতে তো আমাকে প্রাপ্য আদর থেকে দূরে রেখেছিলে, এখন তো একটু আদর দাও। আমি হিয়ার মুখের দিকে মুখ দিতে দিতেই বললাম। এই এই একদম দুষ্টুমি না। বৃষ্টি যখন তখন আসতে পারে। যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো, বেলা অনেক হয়ে গেছে, কাজে যেতে হবে তো নাকি? বুঝি কি। গালেও কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে গেল। আমিও মিষ্টি বউটার আদর পেয়ে মুখে একরাশ হাসি নিয়ে বিছানা থেকে উঠে ফিরে এসে নাস্তা করতে চলে আসলাম। আমি বৃষ্টি হিয়া নাস্তা শেষ করলাম। এই শোনো, আজকে আসার সময় একটু ভালো কিছু বাজার করে এনো। হিয়ার কথা শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমি এমন এক হতভাগা স্বামী যে বউ কোনো আবদার পূরণ করতে পারবো না। কি করে ভালো কিছু আনবো বলো? সামান্য কিছু টাকা ইনকাম, তার থেকে সংসারের খরচ, বৃষ্টির পড়াশোনার দায়িত্ব, আবার আজ থেকে তোমার দায়িত্ব। কিছু মনে করো না, আমি আজকে থেকে একটু বেশি কাজ করব। আমার কথা শুনে হিয়া আমাকে জড়িয়ে দাও, চোখে পানি। শোনো, তোমার এত কষ্ট করতে হবে না, আর আমি পড়াশোনা করব না। এত খরচ বহন করতে পারবে তুমি? হিয়া, তুমি কি চাও তোমার বাবা তোমাকে বলুক তুমি এমন ছেলেকে বিয়ে করলে যে তোমার পড়াশোনা করাতে পারলো না? আমি সেটা চাই না। আমার জীবনের রক্ত বিক্রি করে হলেও তোমার পড়াশোনার খরচ চালাবো। আমার মনে হয় আগের জন্মে ভালো কোনো কাজ করেছিলাম, যার জন্য তোমার মতো ভালো মনের একটা মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি হিয়ার চোখে পানি মুছে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বৃষ্টিকে বলে রিক্সা নিয়ে বেরিয়ে আসলাম। মনের মধ্যে একটা চিন্তা, কি করে আজকে একটু ভালো কিছু বাজার করে নিয়ে যেতে পারবো, এসব ভাবছি। তখনই সেই দিনের লোকটি। এই যে রিক্সাওয়ালা, এখানে যাবা, একটা বস্তা আছে, আমি কিন্তু 200 টাকা ভাড়া দিব, বেশি দিতে পারবো না। চলেন। তারপর আমি বাসটা তুলে লোকটার কথা মতো তার গন্তব্যস্থলে রেখে আসলাম। পুরো 200 টাকা দিল। এভাবে সারাদিন অনেক ভাড়া। দুপুরে দোকান থেকে কিছু খেয়ে নিলাম। আল্লাহর রহমতে ভালোই ইনকাম হলো আজকে। রাতে বাসে আসলাম। কিছু বাজার করে ভালো কিছু তো কিনতে পারিনি, তাও যতটা পেরেছি ততটাই এনেছি। এই, তুমি আজকে দুপুরে আসলে না কেন?
জানো আমার কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আরে পাগলি, কান্না করো কেন? আজকে একটু কাজের চাপ বেশি ছিল, তাই আসিনি। তাই বলে খাবার খাওয়ার জন্য আসবে না? জানো তোমার বোন কিচ্ছু খাইতে চায়নি তুমি ছাড়া। আর বলো না, ও আমাকে সারা খায় না। কেন খাবো? তুই জানিস না তোর মুখে খাবার না দিয়ে আমি কখনো খাই না। এখন যাও, জলদি এইসব রান্না করো, আজকে মজা করে খাবো সবাই মিলে। বৃষ্টি, তুমি পড়তে বসো আর তুমি ফ্রেশ হয়ে বৃষ্টির কাছে একটু পড়া শেখো। আমি বরং এইটুকু সময়ের মাঝে রান্নাটা সেরে ফেলি। ভাবি, তুমি একা একা রান্না করতে পারবে না, আমি বরং তোমার সাথে রান্না করি। তোমাকে যেটা বললাম সেটা করো। বলেই হিয়া রান্না করতে চলে গেল আর ফ্রেশ হয়ে বৃষ্টির কাছে পড়তে বসলাম। পাক্কা 2 ঘন্টা পরে মহারানীর রান্না শেষ হয়। আর এই অনেক পড়াশোনা হয়েছে, এখন চলো তাড়াতাড়ি খেয়ে নিবে। তারপর সবাই একসাথে খাবার বাবর শেষ করে শুয়ে পড়লাম। সকালে সবার আগে ঘুম থেকে উঠে আমি রিক্সা নিয়ে চলে গেলাম। কাজ করে দুপুরে বাসায় আসলাম। এভাবে চলছিল আমাদের অভাবের সংসার। একদিন রাতে বললাম আমি আর পড়ালেখা করব না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। এখন কালকে 2000 টাকা পরীক্ষার জন্য জমা দিতে হবে, কোথায় পাবে? শোনো, আল্লাহর উপর ভরসা রাখো, সব হয়ে যাবে। আল্লাহ চাইলে কিছুই ঠেকে থাকে না। আমি বলি কি, যদি বাড়িতে একটু যোগাযোগ করে দেখতাম। দেখো, তারা তোমাকে শুধু অপমানই করবে, তাছাড়া কিছু না। আর তারা তো বলেই দিয়েছে তুমি তাদের সামনে গেলে মরা মুখ দেখতে হবে। আমি সকালেই টাকা দিব নে। কোথায় পাবে এত টাকা? একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি যাও, শুয়ে পড়ো চিন্তা না করে। তারপর হিয়া আমার ঠোঁটে একটা কিস করে চলে যাও ঘুমাতে, কিন্তু আমার ঘুম ধরছে না। টাকায় আছে 2000, চাউল সহ বাজারে সব কিছু কেনার জন্য। এখন হিয়াকে দিলে বাজার করব কি করে? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে ফজরের আজান দিল। হিয়া আর বৃষ্টিকে নামাজ পড়তে বলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলাম। হিয়া, এই নাও তোমার টাকা। হিয়া তো অবাক, আমি টাকা কোথায় পেলাম? তুমি টাকা পেলে কোথায়? আমার কাছে ছিল। এখন যাও ও রান্না করে রেডি হয়ে নাও, আমি তোমাকে কলেজে রেখে আসি। আচ্ছা। বলেই হিয়া রান্না করতে চলে গেল। বেশ কিছু সময় পরে রান্না শেষ হলো, সবাই নাস্তা করে নিলাম। আমি হিয়াকে নিয়ে কলেজে চলে আসি। হিয়া, নামো, তোমার কলেজে এসে গেছি। তুমি আমার সাথে চলো, টাকাটা জমা দিয়ে চলে আসবো। আমি যাব না, সবাই তোমাকে কি বলবে? একটা রিক্সাওয়ালা তোমার স্বামী। এই কথা বলছি, তখনই হিয়ার বান্ধবী বিথি আসে। কি রে হিয়া, এই ছোট লোক রিক্সাওয়ালা তোর বর? ভাবতেই তো ঘৃণা হচ্ছে আমার। ছি ছি ছি, তোর রুচি এত নিচে। বিথির কথা শুনে হিয়ার অনেক রাগ হয়। ঠাস করে হিয়া বিথির গালে লাগিয়ে দেয়। কি বলিস ও ছোট লোক? হ্যাঁ, ও ছোট লোক হোক আর যাই হোক, আমার স্বামী। ওর সম্পর্কে একটা বাজে কথা বলবি না। তুই ওর জন্য আমাকে মারলি? মারলাম। আর শোন, আমি চাই না তোর মতো অহংকারী মেয়ে আমার বন্ধু হোক, যে কিনা মানুষকে মানুষ মনে করে না। আমার চোখে তো জল চলে আসে। মেয়েটা তো খারাপ কিছু বলেনি, সবাই এটাই বলবে, কারণ হিয়ার মতো শিক্ষিত একটা মেয়ে আমার মতো রিক্সা চালককে বিয়ে করেছে। হিয়া, তুমি কাজ শেষ করে এসো, আমি গেলাম। এক হাত দিয়ে চোখটা মুছে নিলাম। হিয়া কিছু বলছে না, কারণ ও বুঝতে পারছে এইখানে থাকলে আরও অপমানিত হতে হবে। তারপর আমি সেইখান থেকে ভাড়া খুঁজে চলে আসি। ওইদিকে বিথি হিয়ার বাবাকে ফোন করে সব ঘটনা খুলে বলে, আর হিয়াকে বিয়ে করেছি সেটাও বলে। হিয়ার বাবা তো সেই লেভেলে রেগে যায়। এদিকে আমি একটা ভাড়া মেরে আসতেছি, তখনই সামনের দিকে হিয়ার বাবা আমার দিকে তেড়ে আসতেছে, সাথে কিছু ছেলেও আছে। ভয়ে তো আমার কলিজা শুকিয়ে গেল। কিরে ছোট লোকের বাচ্চা, আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়েছিস? কি ভেবেছিস আমি কিছু বলবো না? এটা ভুল। দেখেন, আমি কিন্তু জোর করে কিছু করিনি, বরং আমি হিয়াকে বিয়ে করে আপনার সম্মানহানি হাত থেকে বাঁচিয়েছি। তোর কথা শুনতে আমি এখানে আসিনি। আমার ভাবতেও অবাক লাগে হিয়া, তোমার মতো একটা ছোট লোক রিক্সাওয়ালাকে বিয়ে করেছে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? যা ওর রিক্সা ভেঙে ওর হাত পা ভেঙে দে। ছোট লোকের বাচ্চাটা পঙ্গু হয়ে পড়ে থাকলে এমনিতে আমার মেয়ে আমার কাছে চলে আসবে। ওরা আমার রিক্সা ভেঙে তছনছ করে দিল। আমি অনেক বোঝালাম, কিছুই বরং আমাকে অনেক মেরে রাস্তায় ফিরে গেল। আমি খোঁড়াতে খোঁড়াতে বাড়িতে আসলাম। হিয়া বলে মাটিতে পড়ে গেলাম। হিয়া আমার ডাক শুনে দৌড়ে বাইরে এসে দেখে
আমার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তেছে আর আমি মাটিতে পড়ে আছি। এই তোমার কি হয়েছে? তুমি এভাবে পড়ে গেলে কেন? আর তোমার শরীরে রক্ত কেন? হিয়ার কান্না শুনে বিথি দৌড়ে চলে আসে। ভাবি, কান্না করতেছো কেন? কি হয়েছে? আমি সামনে তাকাতেই দেখতে পাই আমি মাটিতে পড়ে আছি, শরীর থেকে রক্ত বের হচ্ছে। ভাইয়ার কি হলো তোর? তোর শরীরে রক্ত কেন? এভাবে শুয়ে আছিস কেন? তারপর হিয়া আর বৃষ্টি আমাকে বিছানায় শুয়ে দিয়ে রক্ত পরিষ্কার করে দিয়ে মাথায় পানি দিতে থাকে। এইদিকে বৃষ্টি ডাক্তারকে নিয়ে এসে ডাক্তার আমার অবস্থা দেখে ভয় পেয়ে যায়। এইভাবে কারা মেরেছে ওনাকে? জানি না ডক্টর, একটু আগে এখানে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। খুব খারাপভাবে মেরেছে। আমি ড্রেসিং করে দিয়ে গেলাম, রোগী একটু ঘুমাক আর এই ঔষধ এনে খাওয়াবেন। তবে সাবধান, 1 সপ্তাহের আগে যেন বিছানা থেকে না ওঠে। আচ্ছা ঠিক আছে। ডাক্তার ফি নিয়ে চলে যায়। বৃষ্টি, এখন ওষুধ আনার জন্য টাকা কোথায় পাবো? ভাবি, ভাইয়া আমাকে প্রায় কিছু কিছু টাকা দিত কিছু কিনে খাওয়ার জন্য, কিন্তু আমি সেই টাকা খরচ করতাম না। এই নাও, 500 টাকা হয়েছে। আচ্ছা, তুমি তোমার ভাইয়ের পাশে থাকো, আমি ওষুধ নিয়ে আসি। হিয়া তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে চলে আসে, আমাকে ওষুধ খাওয়াইয়ে দেয়। একটু পর আমার ঘুম ভেঙে যায়। এই তোমরা কান্না করতেছো কেন? এই তোমার সাথে এসব হলো কিভাবে? আর রিক্সায় কি হয়েছে? সন্ত্রাসীর দল আমার রিক্সাটা ভেঙে দিয়ে আমার এই অবস্থা করেছে। কারা এসব করেছে আর কেন করলো বলো? এই খেদো না প্লিজ। আর এই বৃষ্টি, এভাবে কাঁদছিস কেন? আমার কিছু হয়নি। এভাবে 3 দিন চলে যায়। এখন আমি একটু সুস্থ, কিন্তু বিছানা ছাড়তে খুব কষ্ট হয়। বৃষ্টি, তোর মুখ শুকনো মনে হচ্ছে কেন? খাসনি নাকি? কি করে খাবো? ভাইয়ার রাত থেকে ঘরে কিছুই নেই, আর একটা টাকাও নেই। তাহলে কিভাবে খাবো বলো? আল্লাহ এমন কেন বললো আমার? আমরা তো কোনো দোষ করিনি, তাহলে কেন এত কষ্ট দিচ্ছে? বৃষ্টি, তোর ভাবি কোথায়? কি হলো, তোর ভাবি কোথায়? ভাবি তাদের বাড়িতে গেছে। কি বলছিস? কেন গেছে সেইখানে? তারা আমাদের কোনো উপকার করবে না? কেন বসে না হিয়া? কেন বসে না? হিয়ার বাবাই আমার এই অবস্থা করেছে। হিয়া তখনই দরজায় দাঁড়িয়ে আমার কথা শুনতে পাই। কি? আমার বাবা তোমার সাথে এসব করেছে? তুমি কখন এলে? আমাকে ক্ষমা করে দিও, আজ আমার জন্য তোমার এই অবস্থা। এসব কি বলছো? এইগুলো তো আমার ভাগ্যই লেখা ছিল। তা তুমি নাকি তোমাদের বাড়িতে গেছিলা? কেঁদো না, আমি জানি তারা তোমার সাথে কি ব্যবহার করে। আল্লাহর উপর আস্থা রাখো, সব ঠিক হবে। কি ব্যাপার, উঠছো কেন তুমি? দেখি খাবারের যদি কোনো ব্যবস্থা করতে পারি। দেখছো না বৃষ্টির মুখটা শুকিয়ে গেছে। ভাইয়া, তোর কোথাও যেতে হবে না, তুই আরো অসুস্থ হয়ে পড়বি। তাহলে কি আমি এভাবে শুয়ে তোমাদের কষ্ট দেখবো বলো? তোমার কিচ্ছু করতে হবে না। আমরা স্কলারশিপের টাকা দিয়ে এই চেইন আর দুল বানিয়েছিলাম। এটা বিক্রি করে যা পাবো সেটা দিন কিছুদিন চলে যাবে। না, তোমার জিনিস বিক্রি করতে হবে না, ওটা তোমার শখের জিনিস। না খেয়ে ধীরে ধীরে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাচ্ছে, আর তুমি শখ নিয়ে পড়ে আছো। হিয়া আর কোনো কথা না শুনেই চলে যায়। আমার চোখে যেন আজ বাধা মানছে না। এমনকি এক হতভাগা স্বামী আমি। ছি, ধিক্কার জানাই এই জিন্দিগিকে। কিছু সময় পর হিয়া বাজারেও ওষুধ নিয়ে চলে আসে। এভাবে চলে যায় আরও 3 দিন। এখন আমি সুস্থ, কিন্তু কাজ করার মতো শক্তি এখনও আসে। এদিকে হিয়ার গহনা বিক্রি করা টাকাও শেষ। এখন কিভাবে চলবো? সবকিছু তো শেষ হয়ে গেছে। এখন এক মুঠো চাউলও হারিয়ে নেই। আমি যে দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি নাকি। তুমি এই দুর্বল শরীর নিয়ে রাস্তায় গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে বসো, তখন ভালো হবে, তাই না? তাহলে এখন কি হবে সেটা বলো। এভাবে তোমাদের কষ্ট দেখতে আমার আর ভালো লাগছে না। কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। 5টা টিউশন নিয়েছি, সেখান থেকে অগ্রিম টাকা আনাও শেষ। আমি বলি কি, এভাবে তোমাদের কষ্ট দেখার থেকে আমাকে একটু বিষ এনে দাও, খেয়ে মরে যাই। তাহলে আর কষ্ট দেখতে এভাবে হবে না, আর কষ্ট পেতেও হবে না। তুমি না হয় বিষ খেয়ে মারা যাবা, কিন্তু আমাদের কি হবে বলো? খুব তো বললে, আল্লাহর উপর ভরসা করো। আজ নিজেই ভেঙে পড়েছো। শোনো, আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো একটা রাস্তা ঠিকই রেখেছে বেঁচে থাকার জন্য। এইসব বলতেছে আর ঘরের পুরাতন সবকিছু গুছাচ্ছে। ঠিক তখনই একটা বড় মাটির পাত্র দেখতে পাই, যার মুখ আটকানো। আচ্ছা, এখানে একটা পাত্রের মতো মুখ আটকানো, এটা কি? ওই ওই, ওটা তুমি ধরবে না বলে দিলাম।
বৃষ্টি, তোমার ভাই এটা ধরতে মানা করতেছে, কি এমন আছে যে আমি ধরতে পারবো না শুনি? ভাবি, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকেই দেখি ভাইয়া ওই হাঁড়িতে প্রতিদিন কাজ থেকে এসে টাকা জমা রাখে, কিন্তু আমাকেও ধরতে দেয় না। কি বলো এসব? বৃষ্টি ঠিকই বলেছে। আমি বৃষ্টির বিয়ের জন্য টাকা জমা করি, জানি কয় টাকা হয়েছে। আচ্ছা, ওটা ভেঙে দেখি যদি আমাদের খাবারের কিছু ব্যবস্থা করা যায় টাকা দিয়ে। না, মোটেও না। ওই টাকা আমি বৃষ্টির বিয়ের জন্য জমা করতেছি, ওটা ভাঙা যাবে না। চুপ থাকো, পেটে ভাত নেই আর পরে আছে বিয়ে নিয়ে। বেঁচে থাকলে টাকা জোগাড় হয়েই যাবে, আগে তো খেয়ে বাঁচি, বুঝলা? তখন হিয়া বৃষ্টিকে সাথে করে মাটি থেকে ওই হাঁড়িটা তুলে ভেঙে অবাক হয়ে যায়, কেননা শুধু টাকা আর টাকা। 5 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোটে ভরা। এত টাকা? ভাবি, গুনে দেখি কত টাকা আছে। হিয়া আর বৃষ্টি আস্তে আস্তে পাক্কা 4 ঘন্টার সময় ব্যয় করে টাকা গণনার কাজ শেষ করে। ওই হিয়া, কত টাকা হলো? মনে হয় 10,000 হয়েছে, তাই না? কি বলো তুমি? এখানে টাকা আছে 10,50,105 টাকা। টাকার পরিমাণ শুনতে তো আমার হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা। এত টাকা? বাবারে বাবা! এত টাকা থাকতে আমরা না খেয়ে দিন কাটাচ্ছি, ভাবা যায়? আচ্ছা শোনো, এই টাকা দিয়ে কি করা যায়? হ্যাঁ, তাই তো। এই টাকা দিয়ে কি করা যায় সেটাই তো ভাবার বিষয়। তবে তোমরাও ভাবো, এমন কিছু করতে হবে যার মাধ্যমে আল্লাহর রহমতে আমাদের কষ্টের দিন শেষ হয়। তুমি ঠিকই বলেছো। ভাবি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যদি অনুমতি দাও তো বলবো। বোন, আমারে জলদি বল, তোর কথাটা আগে শুনি। আমি ও ভাবি দুজনেই তো সেলাই মেশিনের কাজ জানি। জানি তো, কিন্তু সেটা দিয়ে কি হবে? ইয়ে, আগেও তো বৃষ্টির কথা শেষ করতে দাও, তাহলেই তো বুঝতে পারবে ও ঠিক কি বলতে চাইছে। দেখো, সিনেমায় দেখেছি আমাদের বিখ্যাত অভিনেত্রী শাবানা পারভীন কিন্তু সেলাইয়ের মেশিন দিয়ে তার ভাগ্য পরিবর্তন করেছিল। আমরাও না হয় আল্লাহর রহমতে সেই কাজ করে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য কাজ করব। তুই কথা একেবারে ফেলে দেওয়ার মতো বলিস না। তাহলে আমি বলি কি, 10টা সেলাই মেশিন কিনে আনো, আমি বৃষ্টি কাজ করব। পরে এখানে অনেক মেয়েই আমাদের কাজে দেখে আসে, কাজ করতে আগ্রহী হবে, আর তুমি ঘুরে ঘুরে কাপড়ের অর্ডার আনবে। হ্যাঁ, ঠিকই বলেছো। এভাবে আমার কাজ করতে শুরু কর। আমি লোকের ধারে ধারে ঘুরে কাপড় বানানো অর্ডার নিয়ে আসি, আর হিয়ার কাজ করে ও আপনাদের তো বলাই হয়নি। এখন হিয়া আর বৃষ্টি বাদে আরও 5 জন মেয়ে কাজ করে। একদিন রাস্তা দিয়ে হাসছি, ঠিক তখনই দেখতে পাই সামনে এক লোক কি নিয়ে যেন কথা কাটাকাটি করতেছে, তাই আমি সেখানে গিয়ে যাই। আচ্ছা, আপনারা রাস্তায় দাঁড়িয়ে এভাবে ঝগড়া করছেন কেন? আমার কথা শুনে কোট প্যান্ট পরা লোকটা, মানে মালিক, বলে, আর বলো না, এই লোকের কাছে আমি 300 পিস জামা বানাতে দিয়েছি, কিন্তু সে কিছুতেই বানিয়ে দিচ্ছে না, শুধু ঘোরাচ্ছে আমাকে। ও আচ্ছা, দেখেন, তার মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই আপনার কাপড়গুলো বানিয়ে দিতে সমস্যা হচ্ছে। সমস্যা হলে সেটা আগেই বলতে পারতো। এখন আমার 7 দিনের ভেতরে এই জামাগুলো চাই, না হলে আমার কপালে খারাপই আছে। আচ্ছা, আমি বলি কি, আমিও এভাবে অর্ডার নিয়ে পোশাক বানানোর কাজ করে থাকি, যদি আপনি একটু ভেবে দেখতেন। তুমি সেলাইয়ের কাজ করো নাকি? আমি তো করি না, আমার বাসায় কাজ করার লোক আছে, নতুন শুরু করছি। আচ্ছা দেখো তো, এই ডিজাইনে কাজ করতে পারো নাকি? যদি পারো তাহলে তোমাকে 1000 পিস কাপড়ে অর্ডার দিব। যদি কাজ ভালো দেখাতে পারো তাহলে আরও বেশি বেশি কাজ আমি তোমাকে এনে দিব। ডিজাইন দেখে তো আমি অবাক, কেননা হিয়া রাতে আমাকে এইরকম ডিজাইনে কাপড় বানাবে বলেছিল। হ্যাঁ, আমি এই কাজ করতে পারবো। আমি তোমাকে প্রতিটি ড্রেসের জন্য 520 টাকা করে দিব, তাহলে 1000 পিসের মজুরি আসে 5,20,000 টাকা। এই নাও 20,000 টাকা অ্যাডভান্স, আর তোমার ঠিকানা দাও, এখনই সব মাল জামানা তোমার বাড়িতে পৌঁছে যাবে। তারপর আমি তাকে ঠিকানা দিয়ে ধন্যবাদ জানিয়ে খুশি মনে বাড়িতে চলে আসলাম। কি সাহেব, আজকে এত খুশি খুশি কেন মনে হচ্ছে আপনাকে? আমি হিয়াকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলাম। সবাই চেয়ে আছে আর মিটিমিটি হাসতেছে। হিয়া তো লজ্জায় চোখ বন্ধ করে আছে। এই, তুমি কি লজ্জা শরমের মাথা খাইছো নাকি? দেখছো না সবাই ফ্রিতে বাংলা সিনেমা দেখতেছে। হিয়া, জানো, আমি আজকে অনেক খুশি, অনেক। ভাইয়া, এত খুশির কারণ কি সেটা তো বল আগে। আজকে 1000 পিস কাজের অর্ডার পেয়েছি, 10 দিনের ডেলিভারি দিতে হবে।
20,000 টাকা অ্যাডভান্সও দিয়েছে। কি সত্যি? আর মজার বিষয় হলো, কাল রাতে তুমি যেরকম ডিজাইন বলেছো, এই কাজটা সে একই রকম ডিজাইন। তাহলে তো আমারও ভালো হবে, আমি ঠিকমতো কাজ করতে পারবো। কিছু সময় পর সব মাল সামানা নিয়ে কাজ বুঝিয়ে চলে গেল তারা। আমি সবাইকে কাজ বুঝিয়ে দিলাম। কাজ চলছে দ্রুত গতিতে, সবাই নিজেদের মতো করে কাজ করতেছে। 9 দিন পর সকালে, আজকে তো কাপড়ের ডেলিভারি দিতে হবে, কিন্তু সবগুলোতে শেষ করতেই পারলাম না। সারাদিন করলেও 100 পিস তো থেকেই যাবে। আরে তুমি কোনো চিন্তা করিও না, আজকে সবাই যদি একটু বেশি কাজ করে তাহলে সব হয়ে যাবে। মন দিয়ে কাজ করো। ভাইয়া ঠিক বলেছে। ভাবি, আমরা কিছু সময় বেশি কাজ করলে সব শেষ করতে পারবো। আজকে সবার পারিশ্রমিক একটু বেশি দিবে। সবাই বলল তাড়াতাড়ি কাজ করবে, কেননা এই কাজের মধ্যে কারোর পড়ার খরচ, কারোর বা সংসারের খরচ চলে। সবাই অনেক পরিশ্রম করে। রাতে 9টার মধ্যে সব কাজ শেষ করলো। সব জামা একসাথে করে আমি সকালে গাড়িতে নিয়ে ডেলিভারি দিতে যাই। আরে রাসেল, তুমি 10 দিনে সব কাজ শেষ করেছো? অনেক কষ্ট করতে হয়েছে সবাইকে, খুব খাটিয়েছি তাদের শুধুমাত্র আপনার এই অর্ডারের কাজটা সম্পন্ন করতে। শুনে খুবই খুশি হলাম, আর কাজগুলো খুবই নিখুঁতভাবে করেছে। এই না তোমার বাকি টাকা, আর আরও 10,000 পিসের অর্ডার নিয়ে যাও। তোমার কোনো সমস্যা হবে না তো শেষ করতে? না, তা হবে কেন? এই অর্ডার পেলে আমি মেশিন আরও বাড়াতে পারবো, যার মাধ্যমে আরও মানুষও কর্মব্যবস্থা হবে। দয়া করে জীবনে অনেক বড় হও, সততার সাথে কাজ করো। আমার সাপোর্ট তোমার জন্য সবসময় আছে। ধন্যবাদ আপনাকে, বলেই আমি টাকা বুঝে নিয়ে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 2টি বছর পার হয়ে যায়। সময়ের সাথে সাথে আমাদের ব্যবসাও বড় হতে থাকলো। এখন অনেক জায়গা থেকে কাজের অর্ডার আসে, আর ঘুরে ঘুরে অর্ডার খুঁজতে হয় না। এখন আর সেই 10টি মেশিন নেই, আছে হাজার হাজার মেশিন। জমি কিনে ফ্যাক্টরি খুলেছি, বাজারে কাপড় দোকান আছে, 10টি নতুন বাড়ি করেছি। এভাবে আমাদের ভাগ্যর চাকা পরিবর্তন হতে হতে পার হয়ে যায় আরও 2টি বছর। এখন আমাদের কোনো কিছুর অভাব। একসময় যে ছেলেটা বিয়ে করার জন্য হিয়া সবার থেকে কথা শুনতো, আজকে তারাই হিয়াকে বলে হিয়ার মতো কপাল কারোর হয় না। এই আপনাদের তো বলাই হয়নি, এখন বৃষ্টি আর হিয়া কোনো কাজ করে না। বৃষ্টি পড়াশোনা করতেছে, আর হিয়া আমার সাথে ব্যবসা দেখে, কারণ আপনারা তো জানেন আমি পড়ালেখা জানি না। এই চলো না, আজকে একটু শপিং থেকে ঘুরে আসি। আজকে তো আর অফিসে যেতে হবে না, আর কালকে বৃষ্টি আসবে, কয়েকদিনের জন্য নাকি কলেজ বন্ধ। ও আচ্ছা, চলো তুমি রেডি হয়ে আসো, আমি গাড়িতে বসে আছি, কেমন? যথা আজ্ঞা মহারাজা। তারপর আমি গিয়ে গাড়িতে বসে হিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। জানিনি তো পরীক্ষার কত সময় শেষ হবে সেটা বলা সম্ভব, কিন্তু একটা মেয়ের সাজতে কত সময় লাগবে সেটা বলা শুধু মুশকিল না, বরং না মুমকিনও বটে। অনেকটা সময় পরে দেখতে পারলাম আমার সামনে একটা কালো পরি আসলো। বুঝলেন না তো? চলেন বুঝিয়ে বলি। হিয়া কালো কালারের শাড়ি পরেছে, যাতে হিয়াকে পরীর থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না। এইভাবে কি দেখো? আমার বুঝি লজ্জা করে না? ওরে মারে, বলে কি তোমার লজ্জা করে না? আগেও তো কখনো তুমি লজ্জা পেয়েছো দেখি নাই, আজকে হঠাৎ লজ্জা কিসের জন্য? দেখো, একদম মজা নেবে না, তাহলে না তালা পোকার জুস খাওয়াবো কিন্তু। বলে দিলাম, ফাজিল একটা। তারপর আমি আর হিয়া শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। রাস্তায় হঠাৎ আমার চোখ আটকে যায় একটা মানুষকে দেখে। সে আর কেউ নয়, সে হলো হিয়ার বাবা। ও আপনারা তো জানেন না, আমরা এখন অন্য শহরে থাকি, কারণ হিয়া ওদের শহরে থাকতে চায়নি। হিয়া, তোমার বাবার এই অবস্থা কেন? আমিও বুঝতে পারছি না, বাবা পাগলের মতো ঘুরছে কেন। আচ্ছা জানো, তুমি চুপটি করে বসে থাকো, আমি বরং যে কাউকে দিয়ে শুনে আসি তোমার বাবার কি হয়েছে। আচ্ছা যাও, আর শোনো, সাবধানে যেও কিন্তু। তারপর আমি গাড়ি সাইড করে একটা লোককে বললাম শ্বশুরমশাইয়ের এই অবস্থা কেন সেটা জানার জন্য। কিন্তু কিছু সময় পর লোকটা ফিরে এসে বলল, আমার শ্বশুর নাকি অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, অপারেশন করতে নাকি 10 লক্ষ টাকা লাগবে। ওইখানে গিয়ে কি জানতে পারলে শুনি? আর তুমি ওই লোকটার সাথে বা কথা কেন বললে? না থাক, তেমন কিছু না। আর আমি গেলে তোমার বাবা চিনে ফেলতো, তাই ওই লোকটাকে
দিয়ে শুনে আসলাম। বললা না কি হয়েছে? তোমার আম্মু অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি। অপারেশন করার জন্য নাকি 10 লক্ষ টাকা লাগবে। তোমার বাবা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও টাকা জোগাড় করতে পারিনি। তার জন্য তোমার বাবা পাগলের মতো এইখানে ওইখানে ঘুরতেছে। ও আচ্ছা, চলো। এইখান থেকে আমাদের তো আর কোনো কাজ নেই, তাই না? কোথায় যাব এখন? তোমার আম্মুর অসুস্থতার কথা জেনেও তুমি কোথায় যেতে চাচ্ছ শুনি? আমরা শপিং করতে এসেছি, এখন বলছো কোথায় যাব? আমরা সেখানেই যাব, বুঝছো? কি, তোমার আম্মু হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তুমি শপিং করার কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। যারা আমার দূর সময়ে পাশে ছিল না, আমার সর্বনাশ করতে চেয়েছে, তাদের পাশে কেন থাকবো? জানো, তুমি যখন অসুস্থ ছিলে, টাকার অভাবে আমরা না খেয়ে দিন পার করতাম, তখন আমি বাবা মায়ের পায়ে ধরে কান্না করেছিলাম আমাকে সাহায্য করার জন্য। দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল আমাকে। দেখো, তারা ভুল করেছে বলে আমরাও যে তাদের সাথে এমনটা করব সেটা কিন্তু না। তারা আমাদের গুরুজন। তুমি কি বলতে চাও সেটা বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন বলছো? চলো, আমরা ওই হাসপাতালে গিয়ে তাদের কি অবস্থা, এখন তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। তোমার মনে নেই বাবা কি বলেছিল? আমি তাদের সামনে গেলে তাদের মরা মুখ দেখতে হবে। আমার সব কিছু মনে আছে। এখন পুরনো কথা মনে রেখে তাদেরকে কি কষ্ট দিতে পারি বলো? আচ্ছা, যাব, চলো। তো আমরা দূর থেকে দেখিয়ে চলে আসবো, তাদের সামনে কিন্তু যাব না। তারপর আমি আর হিয়া হাসপাতালে আসার জন্য গাড়ি চালাতে লাগলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, আমরা আর আগের জায়গায় থাকে না, কারণ হিয়া চায় না তার বাবা মার চোখের সামনে থাকতে। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হাসপাতালে চলে আসলাম। কোনো রুমে আছে সেটা তো জানি না, তাই রিসেপশনের থেকে জেনে ওই রুমের সামনে চলে আসি। ভিতরে যাওয়ার সাহসও নেই, তাই বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে কথোপকথন হচ্ছে। দেখুন, আপনিও যদি 2 ঘন্টার মধ্যে টাকার ব্যবস্থা না করেন, তাহলে রুগীকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। দেখুন ডাক্তার সাহেব, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু টাকা জোগাড় করতে পারিনি। আপনারা একটু কিছু করেন, আমি পরে টাকা দিয়ে দেবো। দেখুন, এখানে কোনো ডাক্তারই বাকিতে অপারেশন করবে না, আর সেখানে 1-2 টাকা না, পুরো 10 লাখ। ডাক্তার সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, আপনি কিছু একটা করেন। সরি, আমি কিছু করতে পারবো না। এখন 2 ঘন্টার মধ্যে টাকা জোগাড় না করতে পারলে আমাদের কিছু করার নেই। বলেই ডাক্তার রুম থেকে বেরিয়ে আসে। আমি হিয়াকে বললাম, হিয়া, আমরা কি এখনো চেয়ে চেয়ে দেখবো? তাদের উপকারে যদি না আসতে পারে তাহলে আমাদের এত টাকা পয়সা থেকে কি লাভ বলো? তুমি একটা কিছু করো, এভাবে তো টাকার অভাবে আমার কিছু হয়ে যেতে পারে, তাই না? আমরা তো দিতে পারি না। আচ্ছা, তুমি এইখানে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা যাও, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। তারপর আমি সেই ডাক্তারের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আসেন, কি সাহায্য করতে পারি আপনার জন্য বলেন। ডাক্তার সাহেব, আপনি এখন যে রোগীর রুম থেকে আসলেন তার চিকিৎসার জন্য পুরো 10 লক্ষ টাকা আমি দিতে চাই। আপনি এতগুলো টাকা কেন দিবেন? আপনি তাদের কি হন, আমি কি জানতে পারি? ডাক্তার সাহেব, এরা জানার সময় আপনি পরে জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা জমা দিন, আমি অপারেশনের ব্যবস্থা করতেছি। এমনিতেই এটা অনেক রেয়ার একটা অপারেশন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি টাকা জমা দিচ্ছি, কিন্তু আমি যে টাকা দিয়েছি সেটা যেন তারা জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার পরিচয়টা জানতে পারলে কিন্তু অনেক খুশি হতাম। বললাম না পরে বলবো, আগে অপারেশনের ব্যবস্থা করেন। তারপর আমি সব টাকা জমা করে হিয়ার কাছে চলে আস। হিয়া, ব্যবস্থা করেছি, একটু পরে অপারেশন হবে। ও, চলো তাহলে এখন বাড়িতে যাই, এখান থেকে তো শুধু শুধু কষ্ট হবে, কাছে তো আর যেতে পারবো না। আচ্ছা চলো যাই, এখানে থেকে বা আর কি করব। ডাক্তারের থেকে ফোন নাম্বার নিয়েছি, এখন বাসা থেকেই খবর নিতে পারবো। তাহলে তো ভালোই হলো, তাহলে এখন চলো যাওয়া যাক। এদিকে আমরা কথা বলছি রুমের সামনে অনেকটা সময় ধরে, তাই হিয়ার বাবা, এইখানে কে আছেন? অনেক সময় হলো দেখছি, ওখানে দাঁড়িয়ে কি করছেন? কিছু বলছেন না কেন? কে আছেন? আমি হিয়ার বাবার কথা শুনে তাড়াতাড়ি হিয়াকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। হিয়া বিছানায় শুয়ে পড়ল, আমি ফ্রেশ হয়ে আসলাম। আচ্ছা হিয়া, তুমি থাকো, আমি খাবার আনছি। না, আমার এখন খাবার ইচ্ছা নেই, একটু ভালো লাগছে না, তুমি বরং যাও খেয়ে নাও। আমি আর কিছু না বলে নিচে এসে খাবার নিয়ে আবার রুমে চলে আসলাম। হিয়া, উঠে বসো, হা করো, আমি খাওয়াই দিই। আমি খাবো না, তুমি খাও, আমার খেতে একদমই ভালো লাগছে না। তুমি না খেলে আমিও একটুও খাবো না।
বলে খাবারটা প্লেটটা রাখতে যাবো তখনই, আচ্ছা দাও, একটু খাবো, বেশি খাওয়ার জন্য কিন্তু জোর করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি হিয়াকে খাওয়াই দিলাম আর হিয়া আমাকে খাওয়াই দিল। প্রতিটা লোকমার সাথে যেন ভালোবাসার মিশ্রিত আছে। খাবারের পর্ব শেষ। হিয়া বৃষ্টি কখন আসবে তোমাকে কি কিছু বলেছে ফোন করে? না, তবে কালকে মনে হয় আসবে, ওর কলেজে কয়েকদিনের জন্য ছুটি আছে শুনেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। আমি দেখছি এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আমি রুমে শুয়ে আছি। আসো খাবার খাবে। এই, তোমার শয়তান মতলব এখন একদম করবে না কিন্তু। বারে, আমার বউয়ের সাথে আমি শয়তানি করব তাতে তোমার কি? বলছি আর ধীরে ধীরে হিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। হিয়া পিছনে যেতে যেতে দেওয়ালে আটকে যায়। দেখো, একদম দুষ্টুমি করবে না বলে দিলাম, সবসময় রোমান্সে মনে হয়। হিয়ার ঠোঁট কাঁপছে, নিঃশ্বাসও ভারী হচ্ছে। আমি ধীরে ধীরে হিয়ার ঠোঁটের নিজের দখলে নিয়ে নিলাম। হিয়া প্রথমে রেসপন্স না করলেও একটু পরে রেসপন্স করে পাক্কা 10 মিনিট পর ছেড়ে দিলাম। আমাকে কি মেরে ফেলার পরিকল্পনা নিয়েছো নাকি? আর একটু হলে দম বন্ধ হয়ে যেত আজ আমার। বাপরে বাপ, হাঁপিয়ে ওই, আমার না মন ভরেনি, আবার একটু দাও না গো লক্ষ্মী সোনা বউ আমার। বুঝেছি, তোমার জন্য ইঁদুরের স্যুপ টিকটিকি দিয়ে সবজির সাথে ভাজি আর তেলাপোকার জুস খাওয়াতে হবে, না হলে দুষ্টুমে যাবে না। সি সি, এসব খাবারের রেসিপি তুমি কোথায় পাও? সি, শুনে আমার ঘৃণা আসছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, খাওয়া ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি আর হিয়া নিচে চলে আসলাম। আমি খাবার নিয়ে নাড়াচাড়া করছি কিন্তু একটু খাচ্ছি না, সেটা হিয়া খেয়াল করে। ওই, তোমার কি ভূতে ধরলো নাকি? খাবার না খেয়ে এভাবে বসে বসে খাবার নাড়াচাড়া করছো কেন? আমার না খেতে মন চাচ্ছে না কেন জানি। আচ্ছা তুমি খাও, অভিমান ভরা কণ্ঠে বললাম। শোনো, বললেই তো পারো আমার হাতে খেতে চাও, তা না করে এমন করছো কেন? বসতে যখন পারছো তখন না খাওয়াইয়া দিয়ে বসে আছো কেন? তারপর হিয়া আমাকে হাতে তুলে খাওয়াই দেয় আর আমি হিয়াকে খাওয়াই দিলাম। খাবার বাবার শেষ করে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে হিয়ার ডাকে ঘুম। কি ব্যাপার মহারাজা, আজকে এখনো যে ঘুম থেকে উঠছেন না? অফিসে কখন যাবেন? অত রাত্রি? আর ডক্টরকে ফোন করে আমার অবস্থা জানো, না হলে ইঁদুরের স্যুপ তোমার জন্য সকালের নাস্তা। সি সি সি, কি সব বলো, শুনেই ঘৃণা করে। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাক্তারকে ফোন দিলাম। রিং হচ্ছে। হ্যালো ডাক্তার সাহেব, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? তা অপারেশন কি ভালোভাবে হয়েছে? আর রোগীর অবস্থা এখন কেমন? অপারেশন খুবই ভালো হয়েছে, আর রোগী এখন সুস্থ। কিছুদিন রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসবনি আপনার সাথে দেখা করতে। বলেই ফোন রেখে নাস্তা করতে চলে আসলাম। ইয়ার আম্মু এখন সুস্থ আছে, আর সপ্তাহখানিক রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, এখন আসো, তাড়াতাড়ি নাস্তা করে নাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। তারপর নাস্তা শেষ করে আমি আর হিয়া রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। তখনই, ভাইয়া আমি আসলাম। আর তোরা বাড়ি থেকে চলে যাচ্ছিস? আরে বৃষ্টি, কেমন আছো? আর আমরা অফিসে যাচ্ছি। আমি ভালো আছি ভাবি, তোমরা কেমন আছো? ওই শাকসুন্নি, তোর ফোনে কত কল দিলাম, শুধু একটা কথা ছাড়া কিছুই বলে না। আপনি যে নাম্বারে কল করেছেন সে নাম্বারটা এখন বন্ধ আছে, কৃপয়া একটু পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ভাইয়া আমার ফোনে চার্জ নেই, তাই ডেট হয়ে গেছে। আচ্ছা বৃষ্টি যখন আসলো তখন হিয়া তুমি অফিসে যাইও না, আমি বরং অফিস থেকে ঘুরে আসি। যাও, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি সমস্যার সমাধান করে দিব। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি থাক, আমি একটু পরে আসছি। বলে আমি গাড়ি নিয়ে চলে আসলাম। এই ড্রাইভার, এদিকে কোথায় যাচ্ছ? স্যার, অফিস তো এইদিকে, আর আমি তো ঠিক রাস্তায় যাচ্ছি। আরে আমি হাসপাতালে যাব, তুমি হাসপাতালের দিকে যাও, তবে তোমার ম্যাডাম যেন জানতে না পারে যে আমি হাসপাতালে এসেছি। আচ্ছা স্যার, আমি বলবো না, আপনি কোনো চিন্তা করিয়েন না। তারপর আমি হাসপাতালে চলে আসলাম। এসে ডাক্তারের রুমে গেলাম। আরে রাসেল সাহেব যে, কি অবস্থা? ভালো। আর এখন রোগীর অবস্থা কেমন? ভালো। আচ্ছা আপনি রোগীর কি হন সেটা বলেন, না শুনলে যে আমার রাতে ঘুম হবেই না। শুনতে হবে তাহলে, না শুনলে হয় না ডাক্তার সাহেব। শুনতেই হবে, আপনি যদি বলেন তাহলে অনেক খুশি হব। আচ্ছা শোনেন, আমি হলাম ওনার মেয়ের জামাই। তারপর সবকিছু খুলে বললাম। আপনি দয়া করে বলবেন না আমি তাদের টাকা দিয়েছি। কি বলেন, এত জঘন্য কাজ কেউ করতে পারে? ভাবতেও তো আমার ঘৃণা লাগে।
আচ্ছা ঠিক আছে, বলবো না। আর ডাক্তার সাহেব, এই টাকাগুলো আমার শ্বশুরের হাতে দিবেন। যদি জিজ্ঞাসা করে টাকা কে দিচ্ছে তখন আমি কি বলবো? আরে বলবেন তাদের অপরিচিত কেউ দিয়েছে। আচ্ছা থাকেন, আমি অফিসে যাব তো, দেরি হয়ে যাচ্ছে। বলে আমি চলে আসলাম অফিসে। এদিকে ডাক্তার সাহেব শ্বশুরের রুমে আসে। শাশুড়ির অবস্থা খুব পর্যবেক্ষণ করে। আচ্ছা, এতদিন হলো আপনারা এই হাসপাতালে আছেন, তবু কেউ দেখতে আসলো না কেন? হিয়ার বাবা একরাশ হতাশা নিয়ে বলল, আমাদের এই পৃথিবীতে কেউ নেই। একটা মেয়ে ছিল, কিন্তু আমাদের সাথে থাকে না। কেন, সে কি বিদেশে থাকে নাকি? না, কি করে যে বলি। আচ্ছা শোনেন। তারপর হিয়ার বাবা সম্পূর্ণ ঘটনা খুলে বলে। আর সেটা শুনে ডাক্তার তো চরম রেগে যায়। ছি, আপনি এত খারাপ ছেলে সেটা তো আগে জানতাম না। মেয়ের সংসার ভাঙার জন্য এত কিছু করছেন। আমরা তখন সব কিছু না বুঝে করেছি, কিন্তু যখন ভুলটা বুঝতে পারলাম তখন তারা কোথায় থাকে সেটা জানি না। এই নিন, এখানে কিছু টাকা আছে, আপনাদের পরিচিত কেউ দিতে বলেছে। এই টাকা আমাদের আবার কে দিল? তাকে আমি চিনি না, তবে সে অপারেশনের সব খরচ দিয়েছে, আর সেই এই টাকা দিয়েছে। থাকেন, আপনাদের সাথে কথা বলার ইচ্ছা নাই। বলেই ডাক্তার চলে যায়। আর হিয়ার বাবা ভাবতে থাকে, তাহলে কি টাকা রাসেল দিয়েছে? না, সে কি করে এত টাকা পাবে? শুনেছি ও এখন ব্যবসা করে, কিন্তু এত টাকা না, সম্ভব না। তাহলে কে দিল? এদিকে আমি অফিসে চলে আসি। গেট দিয়ে ভিতরে ঢুকতেছি, তখনই ম্যানেজার রহিম। আসসালামু আলাইকুম স্যার, আজকে একা যে, ম্যাডাম কোথায়? ও, আমার বোন এসেছে। তা আজকে তোমার ম্যাডাম আসেনি? আমি একটু পরে চলে যাব, চলো একটু কাজ দেখি। চলেন স্যার, আমি আপনাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। তারপর আমি রহিমের সাথে ঘুরে ঘুরে সব কাজ দেখে অফিসে জমে থাকা কিছু কাজ করে রহিমকে সব বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। কি করছিস বৃষ্টি? ভাইয়া, দেখছো আমি টিভি দেখছি, তাও জিজ্ঞেস করলে যে? করতে পারি না বুঝি? তা আমার মহারানী কোথায়, দেখছি না যে? ভাবি তো রান্নাঘরে কাজ করছে, যে দেখো। যাও তো, আমি টিভি দেখবো। আমি টিভির রিমোটটা নিয়ে দৌড় লাগালাম রান্নাঘরের দিকে। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। ভাবি দেখো, ভাইয়া টিভির রিমোট নিয়ে গেছে। এই তুমি কি দেখছো বৃষ্টি টিভি দেখছে, তাও তুমি রিমোট নিয়ে আসলা কেন? কি আর করব, মজা করার জন্য কিছু পাচ্ছিলাম না, তাই এটা দিয়ে শুরু করলাম। তা আমার বউটা কি করে গো? দেখছো না আমি রান্না করছি, তোমার চোখ কি আমার কাছে রেখেছো নাকি? হুম, তুমি জানো না আমি তোমার চোখের দুনিয়া দেখি। দেখো, এখন একটুও দুষ্টামি করবে না। বৃষ্টি বাইরে চিল্লাচিল্লি করছে, রিমোট দিয়ে আসো যাও। আমি হেয়ার গালে একটা কিস দিয়ে দৌড়ে বৃষ্টির কাছে চলে আসলাম। রিমোট দিয়ে রুমে আসলাম ফিরে যাওয়ার জন্য। আস্তে পাগল একটা, সব সময় শুধু রোম্যান্স আর রোম্যান্স, বুঝি না এত রোম্যান্স আসে থেকে। এই বৃষ্টি, তোমার ভাইকে ডাকো, ভাত খাবে। ডাকতে হবে না, আমি তো এসেই গেছি, তুমি মনে করার আগেই। আরে বাবা, আজকে ডাকার আগেই বান্দা হাজির, ক্যা বাত হ্যায়। তা মিস বাংলাদেশ, এখন কি কি রান্না করছো শুনি? গন্ধ শুকিয়ে তো পেট ভরে যাচ্ছে, না জানি খেতে কতটা টেস্ট হবে। তোমার জন্য ব্যাং দিয়ে সবজির সাথে ভাজি আর কেঁচো দিয়ে নুডলস, আরও আছে টিকটিকি স্যুপ। কি সব বলো, আমার তো এক্ষুনি বমি আসছে। সি সি সি, আজব সব রেসিপি তুমি পাও কোথা থেকে? ভাবি, এইসব কি খাবারের রেসিপি? খুব সুস্বাদু মনে হয়। খুব সুস্বাদু। তুমি কি একটু খাবে নাকি? তাহলে একদিন রেসিপিটা বানাবো। না ভাই না, আমি এসব খাবো না। ছি ছি, শুনেই তো গা ঘিনঘিন করছে। তারপর হাসি ঠাটার মাধ্যমে খাবার পর্ব শেষ করলাম। এভাবে চলে যায় 2 মাস। আমি সোফায় হিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছি, আর হিয়া আমার চুলে বিলি কেটে দিচ্ছে। খুব ভালোই লাগছে। তখন এই সুখের মাঝে বিরক্ত করার জন্য আমার ফোনটা বেজে ওঠে। এই, তোমার ফোন বেজেই চলেছে, রিসিভ করে দেখো কে ফোন করলো। বেচারা ফোন দিয়ে হয়রান হয়ে যাচ্ছে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি ম্যানেজার রহিম চাচা ফোন করেছে। হ্যালো রহিম চাচা। স্যার, আমি যে কারণে আপনাকে ফোন দিয়েছি। হ্যাঁ বলেন, কি বলতে ফোন করেছেন? আমি এক কাজে বিজি ছিলাম যে আপনি বিরক্ত করলেন। সরি স্যার, বিরক্ত না করে পারলাম না। আমাদের যে ইংল্যান্ডের একটা প্রজেক্ট পাওয়ার কথা ছিল, সেই মালিক এসেছে আপনার সাথে কথা বলতে। ও আচ্ছা, আমরা এই ছোট্ট মাথায় ইংরেজি তো কিছুই ধরে না, তাই আপনার ম্যাডামকে দিচ্ছি, সে সব বুঝিয়ে দিবিনি। আচ্ছা স্যার,
এই নিন কথা বলেন ম্যাডাম, লাইনে আছি। তারপর হিয়া অনেক সময় কথা বলে ফোন রেখে দেয়। হিয়া, কি বলেন উনি? ইংরেজিতে বুঝাবো নাকি হিন্দিতে, কোনটা বলো তো? আজ ইংরেজি পারি না বলে আমার সাথে মজা করছো তাই না? ভালোই মন খারাপ করে। এই জানো রাগ করছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। আর আমরা প্রজেক্টটা পেয়েছি, অনেক বড় প্রজেক্ট এটা। কি বলো? আমরা তাহলে ওই প্রজেক্টটা পেয়েছি, অনেক লাভ হবে আমাদের। তাহলে রহিম চাচাকে বুঝিয়ে দিতে হবে কিভাবে কাজটা করবে। বুঝতে হবে। আর শ্রমিকদের বেতন বাড়িয়ে কাজ করাতে হবে, তাহলে তারা কাজে আগ্রহী হবে। বলেই আমার কপালে একটা চুমু দিয়ে রুমে চলে যায়। আমি রহিম চাচাকে ফোন দিলাম। হ্যালো। হ্যাঁ স্যার বলেন। শোনেন, এই কাজটা আমরা পেয়েছি, তাই আমাদের খুব মন দিয়ে কাজ করতে হবে। তারপর ভালোভাবে বুঝিয়ে কল কেটে দিই। রাতে খাবার খাওয়ার সময়, এই হিয়া, আমার না ছোট্ট বাবুদের সাথে খেলা করতে মন চাইছে। এই তোমার মাথায় আবার কি শয়তানি বুদ্ধি করবার কাছে শুনি? হঠাৎ বাবুর সাথে খেলতে ইচ্ছে করছে যে? দেখো না, এই বাড়িতে যদি একটা বেবি থাকতো তাহলে কতই ভালো হতো। আমারও তো ইচ্ছা হয় ছেলে মেয়ের সাথে খেলা করতে। এখন কোনো বাচ্চা নিব না, আরো কিছুদিন যাক, তারপর বেবি নিব। তার আগে বলছো তো নাক ভেঙে দিব। আচ্ছা বলবো না, কি আর করার, মন খারাপ করে বললাম। এই বাবুটা রাগ করেছে বুঝি? আমি তোমাকে খাইয়ে দিই, হা করো। আর শোনো, একদম আমার আঙুলে কামড় দিবে না, বলে দিলাম। তারপর হিয়া অনেক আদরের সাথে আমাকে খাওয়াই দেয়, আর আমিও হিয়াকে খাওয়াই দিলাম। এভাবে আমাদের ভালোবাসার সংসার চলতে থাকে। দেখতে দেখতে পার হয়ে যায় আরও একদিন সকালে আমি নাস্তা করছি, আর হিয়া দৌড়ে বেসিনে চলে যায়। বমি করতে শুরু করে। একটু পর আবার মাথা ঘুরে পড়ে যায়। আমার তো কলিজা শুকিয়ে যায়। আমার সুস্থ বউটার আবার কি হলো? এই হিয়া, তোমার কি হলো? এভাবে পড়ে গেলে কেন? কোনো কথাই নাই। দৌড়ে গাড়িতে নিয়ে হিয়াকে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার, ডাক্তার, কোথায় আপনি? আরে রাসেল সাহেব, কি হয়েছে? এত উত্তেজিত কেন? দেখেন না আমার বউটার কি হলো। সকালে নাস্তা করছি, তখনই অজ্ঞান হয়ে পড়ে যাই। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনি এখানে বসেন, আমি দেখছি ম্যাডামের কি হয়েছে। বলে ডাক্তার সাহেব একটা মহিলা ডাক্তারকে সাথে নিয়ে হিয়াকে পরীক্ষা করানোর জন্য চলে গেল। অনেকটা সময় পর ডাক্তার সাহেব বেরিয়ে আসে। আচ্ছা ডাক্তার সাহেব, বলেন আমার বউটার কি অবস্থা? রাসেল সাহেব, তাড়াতাড়ি মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন, আপনি বাবা হতে চলেছেন। কি সত্যি বলছেন তো, নাকি আমার সাথে মজা করছেন? খুশিতে আত্মহারা হয়ে বললাম। আরে কি যে বলেন না, এইসব বিষয়ে কেউ মজা করে নাকি? আসলেই আপনি বাবা হতে চলেছেন। আমি আরো কিছু কথা বলে ড্রাইভারকে মিষ্টি আনতে বলে হিয়ার পাশে গিয়ে বসি। হিয়া কেমন লাগছে এখন? তোমার ওই হাসি মাখানা মুখখানা দেখলে না, আমি ভালো না থাকলেও ভালো হয়ে যায়। তোমার ওই হাসি মাখা মুখখানা আমার অসুস্থতার সময় ওষুধ হিসাবে কাজ করে, বুঝেছো? জানো হিয়া, আজ আমি অনেক খুশি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। বলে হিয়াকে করে নিয়ে ঘুরতে থাকলাম। এই দোস্ত, কি করছো? ছাড়ো, সবাই দেখছে না? আসলেই তো, সবাই তাপসটা দেখছে, সেদিকে আমার কোনো খেয়ালই নেই। তখনই, স্যার এই নিন মিষ্টি, আমি ঘুরে ঘুরে যেটা সবচেয়ে ভালো সেই মিষ্টিটা এনেছি। এত মিষ্টি আনতে কে বলেছে? রাসেল সাহেব, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট। এটা আমার খুশির কাছে কিছুই না। আর এই হাসপাতালে তো অনেক মানুষ, সবাইকে দিয়ে আমাদের জন্য দোয়া চাইবেন। আপনার কথা শুনে খুবই খুশি হলাম। আর শোনেন, এই সময় ম্যাডাম যেন কোনো কাজ না করে, আর খেয়াল রাখবেন। আর এই ওষুধগুলো এনে খাওয়াবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আরে ডাক্তার, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ওকে মাটিতে নামতেই দিব না। কাজ তো দূরে থাক। দোয়া করি আপনার মতো এত ভালো মনের স্বামী যেন প্রতিটা মেয়ের হয়। তারপর আরও অনেক কথা বলে আমি হিয়াকে নিয়ে চলে আসলাম। এদিকে হিয়ার বাবা তখন হাসপাতালে এসেছে কি না কি দরকারে। আমি আর ডাক্তার কি যেন কথা বলছিলাম, সেটা দেখে আমাদের দিকে আসে, কিন্তু এসে গাড়ি ছেড়ে দিয়েছে। তাই মন খারাপ করে ডাক্তারের কাছে যাই। কি খবর? আর এমন ভাবে হাঁপাচ্ছ কেন? সেসব পরে, আগে বলেন, একটু আগে যে একটা সাহেব আপনার সাথে কথা বলল, আপনি কি তাকে চেনেন? কেন চিনব না, সে তো এই দেশের নামকরা বিজনেসম্যান। এখানে এসেছিল তার স্ত্রীকে নিয়ে। কে? আপনার মেয়ে জামাই এত বড় লোক? আচ্ছা, কি হয়েছে তার? রাসেল সাহেবের স্ত্রী মা হতে চলেছে, তাই এখানে এসেছিল পরীক্ষা করার জন্য। কিন্তু কোনো সমস্যা নাই,
একদম ভালো আছে। আর তারা দুজনেই খুবই ভালো মনের মানুষ। ডাক্তার সাহেব জানেন ওই সাহেবই আমার মেয়ের জামাই। আমি তাদের কতদিন হলো খুঁজি একটা নজর দেখে মরার আগে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সেটা মনে হয় আমার কপালে নেই। এখন পেয়েও ধরতে পারলাম না। আপনি কি তাদের ঠিকানা জানেন? তাদের ঠিকানা দিয়ে কি করবেন? আবার কিছু করার পরিকল্পনা করছেন নাকি? দয়া করে এভাবে বলবেন না। আমি তাদের থেকে ক্ষমা চাইতে চাই। প্লিজ তাদের ঠিকানা জানে একটু বলেন। তখন ডাক্তার বুঝতে পারে আসলেই হিয়ার বাবা যা করেছে তা নিয়ে অনুতপ্ত, তাই ডাক্তার যা যা জানে সবটাই খুলে বলে। এটা শুনে তো হিয়ার বাবা কেঁদেই ফেলে। আমি তাদের ক্ষতি করার জন্য এত কিছু করছি, আর তারা ঠিকই সে সময় মনে রেখেছে, আমার বিপদে সাহায্য করেছে। আমি তো বাবা নামে কলঙ্ক। আরও অনেক কথা বলে হিয়ার বাবা বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসলেই হিয়ার আম্মা বুঝতে পারে হিয়ার বাবা কান্না করতেছে। এই তোমার কি হয়েছে, কান্না করতেছো কেন? হিয়ার বাবা হিয়ার আম্মুকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করে দেয়। আরে এভাবে কান্না কেন করতেছো, একটু খুলে বলো কি হয়েছে। জানো, আজকে রাসেল আর হিয়াকে দেখেছি হাসপাতালে। আমার মেয়ের কি হয়েছে, তারা হাসপাতালে কেন এসেছে? আগে তো সব কথা শুনবে তাই না? তার আগে কথা বলতে শুরু করো, তাহলে কি ঠিকভাবে কথা বলা যায় বলো। তারপর হাসপাতালের সব ঘটনা খুলে বলে, যেটা শুনে হিয়ার আম্মুও কান্না করে দেয়। ওই চলো না আমরা হিয়ার কাছে যাই, দেখবে আমাদের দেখলে একটুও রাগ করতে পারবে না। চলো, আমাদের দেখলেই সব ভুলে যাবে। আর আমরা যা যা করেছি তাতে আমাদের ওপর রাগ করাটা স্বাভাবিক। তারপর তারা আমাদের বাড়ির দিকে রওনা দেয়। অনেকের সময় পর আমার বাড়িতে এসে পৌঁছে যায়। দেখেছো হিয়ামা, কত বড় বাড়ি। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখি নাই। অনেক বড় বাড়ি, বাইরে থেকে যত সুন্দর না জানি ভেতরে আরো কত সুন্দর। এদিকে আমি সবাই বসে পেপার পড়ছি আর হিয়া রুমে শুয়ে আছে। তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলে অবাক হয়ে দাঁড়িয়ে থাকি, কেননা আমার সামনে স্বয়ং আমার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে। আমি তাদের পা ধরে সালাম করলাম, কেমন আছেন? আর আসতে কোনো সমস্যা হয়নি তো? বাবা, আমাদের ক্ষমা করে দাও, না বুঝে তোমার ওপর অনেক অত্যাচার করি। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দাও। আর আমার মেয়ে কোথায়? আমরা কি আপনাদের উপর রাগ করতে পারি? বলেন, আপনারা আমাদের গুরুজন। আসেন, বসেন, আপনারা অনেক ক্লান্ত। হিয়া, এই হিয়া, শুনছো? শুনতে পাচ্ছি তো। কি হয়েছে বলো? ভাই ডাকাডাকি কেন করো? দেখে যাও কারা এসেছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা, তুমি তাদেরকে বসতে দাও, আমি আসছি। কি জানি এখন আবার কারা আসলো। একটু পর হিয়া নিচে এসে দেখতে পায় তার বাবা মা সবাই বসে আমার সাথে গল্প করছে, যেটা দেখে হিয়া অনেক রেগে যায়। এরা আমার বাসায় কেন? কে বাড়িতে ঢুকতে দিয়েছে এদের? হিয়ার বাবা মা তো হিয়ার কথা শুনে অবাক। কি বলছে এগুলো? এই হিয়া, কি বলছো এটা? এরা তোমার বাবা মা, তাদের সাথে এইভাবে কথা বলে? তারা আমার বাবা মা? বলতেও ঘৃণা লাগে। আর তারা সম্মান পাওয়ার যোগ্য না? মনে আছে তোমার সাথে কি করেছিল? মারে, এভাবে বলিস না, আমাদের ক্ষমা করে দে। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। হিয়া, ক্ষমা করে দাও। দেখো, এরা যা করেছে তাদের জায়গায় আমরা থাকলে কিন্তু সেটাই করতাম। আর তুমি উত্তেজিত হইও না, বেবির ক্ষতি হবে। মারে, আর কত অভিমান করবি বল? দয়া করে মরার আগে ক্ষমা করে দে। একবার তো মরতে মরতে বেঁচে গেছি তোদের টাকার কারণে। রাসেল যদি সাহায্য না করতো তাহলে হয়তো এতদিনে কবেই আল্লাহর কাছে পৌঁছে যেতাম। হয়তো আল্লাহ চেয়েছে তোদের সাথে দেখা হয়ে ক্ষমা চেয়ে নিতে পারি। হিয়া মরার কথা শুনে আর অভিমান করে থাকতে পারে না, দৌড়ে গিয়ে ওর বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মারে, কান্না করিস না। আচ্ছা, বৃষ্টি মামুনি কে তা দেখতে পারছি না। বৃষ্টি তো পড়াশোনার জন্য আমাদের সাথে থাকে না, অন্য জায়গায় থাকে। আজকে আসবে। এভাবে কথাবার্তার মাধ্যমে পার হয়ে যায় 7 মাস। এখন হিয়ার পেটে অনেকটাই হয়ে গেছে, হাঁটতে অনেক কষ্ট হয়। আমি তো চোখের আড়ালে হইতে শ্বশুর শাশুড়ি আর বৃষ্টি তো আছেই। একদিন সবাই বসে সকালে নাচ, তখনই দেখি হিয়া রান্নাঘর থেকে খাবার আনতেছে। হিয়া, আমাদের বাড়িতে কি মানুষের অভাব পড়েছে যে তোমার এই অবস্থায় কাজ করতে হবে, নাকি তুমি চাও না সুস্থ থাকতে? কোনটা? এটা তো হালকা কাজ, এতে কোনো সমস্যা হবে না। তাও কেন এমন করছো? তুমি জানো যে কোনো সমস্যা হবে না, তোমার যা ইচ্ছা করো, আমি কিছুই বলবো না। বৃষ্টি সব কাজের লোককে সরিয়ে দে, হিয়া তো আছে কাজ করার জন্য, তাহলে হুদায় টাকা নষ্ট করে কি হবে, বলে আমি চলে আসি। ভাবি, তুমি জানোই
ভাইয়া তোমাকে কাজ করতে দিতে চায় না, তোমার যেন কোনো কষ্ট না হয়, তার জন্য এতগুলো লোক রাখা। তাও তুমি কেন এটা আনতে গেলে? মা, বাবাজি তো ঠিকই বলেছে। আর এই সময় তোর ভারী কোনো কাজ করা যাবে না। আমার তো কাজ না করলে ভালো লাগে না। বসে বসে কি থাকা যায় বলো? এভাবে দেখতে দেখতে হিয়ার ডেলিভারির সময় হয়। একদিন রাতে সবে খাবার খাচ্ছি, তখনই হিয়া চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে যায়। ভাইয়া, ভাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। আমার চোখ থেকে তো জল সরছে না, অনবরত পড়েই যাচ্ছে। তারপর তাড়াতাড়ি করে হিয়াকে গাড়িতে তুলে হাসপাতালে রওনা দিই। হিয়ার জ্ঞান ফিরে আসে, চিৎকার করতে থাকে। আজকের পথ যেন শেষ হয়। দেখতে দেখতে অবশেষ হাসপাতালে ডাক্তার, ডাক্তার কোথায় আপনি? আমার চিৎকার শুনে সবাই দৌড়ে চলে আসে। রাসেল সাহেব এভাবে চিৎকার করেন কেন? কি হয়েছে? ডাক্তার দেখেন হিয়া কেমন করছে, আর তাড়াতাড়ি কিছু একটা করেন। তারপর ডাক্তার হিয়াকে নিয়ে যায় পরীক্ষা করার জন্য। পরীক্ষা শেষ করে ডাক্তার বলে, দেখুন আপনার স্ত্রী যে অবস্থা, এখন তাতে সিজার করতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হবে। যা করলে ভালো হবে সেটা করেন, কিন্তু আমার স্ত্রী যেন কোনো ক্ষতি না হয় বলে দিলাম। কিছুই হবে না, আল্লাহর উপর ভরসা রাখেন। আপনি এই পেপারে সই করেন, আমি এখনই কাজ শুরু করব। রোগীর অবস্থা খুবই খারাপ। আচ্ছা আপনি কাজ শুরু করেন, আমি সই করে দিচ্ছি। সই করার সময় হাত কাঁপতেছিল। হিয়া আমার হাত ধরে রেখে চোখ দিয়ে পানি ঝরছে অঝরে। আমি তোমাকে ছেড়ে যাব না, প্লিজ ডাক্তারকে বলো আমি যাব না তাদের সাথে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমাকে কে দেখবে? হিয়া কিছুই হবে না, আর আমি আসি তো নাকি, তুমি দেখবে একটু পরে সব ঠিক হয়ে যাবে। মারে, কান্না করিস না, কিছুই হবে না, আমরা তো আছি, তাই না? কিন্তু হিয়া কিছুতেই যেতে যাচ্ছে অপারেশন রুমে। হিয়া পাগলামি করো না, এমনিতে তোমার অবস্থা ভালো না। দাঁড়িয়ে দিচ্ছ তাই না? আমি কি তোমাকে খুবই বিরক্ত করে বলো? আর একটুও তোমাকে চালাবো না, তবুও এদের সাথে আমাকে যেতে বলিও না। সবার চোখে পানি, এমনকি আমি শুনেছি ডাক্তাররা নাকি অপারেশন করতে কাঁদে না, আর সে ডাক্তার চোখে এখন পানি। হিয়ার কাহিনী দেখে ডাক্তার সাহেব আপনি ওকে নিয়ে যান। অন্যদিকে মুখ করে বললাম, কেননা আমি হিয়ার দিকে তাকাতে পারছিলাম না। যখন হিয়ার থেকে আমার হাত ছেড়ে গেল তখন মনে হলো আমার কলিজাটা বের হয়ে গেল। ভাইয়া, এভাবে ভেঙে পড়লে চলবে না, দেখবি কিচ্ছু হবে না। আল্লাহর উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। রে বলে আমি বৃষ্টিকে ধরে কান্না করে দিলাম। আর যেন চোখের পানি কোনো বাধা মানছে না। আল্লাহ মেহেদির এই কষ্টটা কেন দেয়? এটা যে সহ্য করার মতো না। আমি হিয়ার চোখে দেখেছি কতটা কষ্ট হচ্ছিল। ওর কাছে মনে হচ্ছিল হয়তো মৃত্যুর যন্ত্রণা এর থেকেও যন্ত্রণা কম। এভাবে দেখতে দেখতে 2 ঘন্টা পর হয়ে যায়। যেখানে সিজার করতে লাগে না আধা ঘন্টা, আমার তো চিন্তা আরো বেড়ে গেল। ভাইয়া, এত সময় কেন লাগছে? বুঝতে পারছি না তো কিছুই। আমিও তো কিছুই বুঝতে পারছি না এত সময় কেন লাগছে। পুরো কথাটা বলতে যাব তখনই ডাক্তার বেরিয়ে আসে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, কি অবস্থা হিয়ার? ও ভালো আছে তো? প্লিজ ডাক্তার বলেন। ডাক্তার কিছু বলছে না, ওনার চোখেও পানি। দেখুন রাসেল সাহেব, আমরা আমাদের পুরো চেষ্টা করেছি, তারপরে কি হয়েছে আমার হিয়ার? আগে সেটা বলেন, না হলে আমি আপনাকে মেরে ফেলবো। ভাইয়া, কি করছিস? ছেড়ে দিয়ে শোন কি বলে। পুরো কথা না শুনে এমন করছিস? দেখুন, আপনার এমন আচরণ করাটা স্বাভাবিক। আমরা অনেক চেষ্টার পর আপনার মেয়ে ও স্ত্রীকে বাঁচাতে পেরেছি। এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কেননা আজ পর্যন্ত আমি এমন সিজার করি নাই। ধন্যবাদ ডাক্তার, আমি আসলে মানতে পারছিলাম না, তাই আপনার সাথে বাজে ব্যবহার করেছি। এখন মা মেয়ে ভালো আছে তো? হ্যাঁ, এখন দুজনেই সুস্থ আছে, একটু পরেই বেডে দেওয়া হবে। আর হ্যাঁ, আপনাদের চাঁদের মতো একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। তারপর হিয়াকে বেড়ে দেওয়া হয়। হিয়া জ্ঞান ফিরেছে। এখন আপনারা রুমে যেতে পারেন, রুগীকে বেডে শিফট করা হয়েছে। ভাই, তুই আগে যা, আমরা পরে যাচ্ছি। আমি দৌড়ে হিয়ার রুমে চলে আসলাম। আমাকে দেখে হিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি কি হিয়া এখন কেমন লাগছে? হিয়া মুখে কোনো কথা নেই, তাই আমি আমার মেয়ের কাছে গেলাম। কিন্তু আমি তো অবাক, এ কি, মেয়েও তার মায়ের মতো রাগ করেছে। অন্যদিকে মুখ নিল। দেখেছো হিয়া, মেয়েও আমার সাথে রাগ করেছে। তোমার সাথে কথা নাই, যাও এখান থেকে। তুমি আমাকে তাড়িয়ে দিতে চেয়েছিলে, তোমার মেয়েও আমার দলে। আমি হিয়ার কপালে একটা চুমু দিতে মেয়ে আমার কান্না করে দিল।
হিয়া, মেয়ে কান্না করছে কেন? জানি না তো, তুমি দেখো মেয়ে কান্না কান্না করে। আমি গিয়ে মেয়ের হাতে একটা কলম দিয়ে গলায় একটা স্বর্ণের চেন পরিয়ে কপালে একটা চুমু দিতেই কান্না শেষ। দেখছো, মেয়ে এক্ষুনি আমাকে হিংসে করে। আমার কপালে চুমু দিলে তার কান্না করলো, আর এখন ওকে চুমু দিছো, কান্না শেষ। দেখছো তো, মেয়ে আমার মতো একা আদর নিবে না। কি নাম রাখলে তোমার মেয়ের? রুহি, জান্নাত হিমি। আমি তো রুহি বলেই ডাকবো আমার আদরের প্রিন্সকে। তারপর একে একে সবাই রুমে চলে আসে, ডাক্তারও আসে। এভাবে হাসপাতালে 7 দিন থেকে হিয়া আর রুহিকে বাসায় নিয়ে আসি। এভাবে শেষ হয়ে যায় ভালোবাসার আরেকটি গল্প। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।